এমসিকিউ CC8 এর পুরোটা একসঙ্গে করা যায় না। সো রিমেন ইন্টিগ্রেশনের অঙ্কগুলো কেমন টাইপের আসে তার এমসিকিউ প্রিভিয়াস দিনে সিইউতে যেগুলো এসছে সেগুলো আমি তোমাদের পরপর সলভ করে দিচ্ছি। যেমন 2023 সালে বলতে পারো যে স্যার এটা লেস ইম্পর্টেন্ট, 2023 সাল লেস ইম্পর্টেন্ট তোমাদের জন্য হতে পারে, কিন্তু এমসিকিউ আবার ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্টের কি আছে রে বাবা, প্যাটার্নটা জানলেই হয়ে গেল। যেহেতু এমসিকিউ গুলো কারেক্ট অপশন লেখার জন্য 1 মার্ক, জাস্টিফিকেশনের জন্য 1 মার্ক, তাহলে জাস্টিফিকেশনটা কিন্তু তোমাদের দরকার আছে। তো আমি শুরুতে 2023 সালের যে এমসিকিউটা ছিল, শুরুতে যে এমসিকিউ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দিস ওয়ান। ইমিডিয়েটলি বোঝা যায় কিনা সেটা একটু দেখো, ভেরিফিকেশনেরও আর কিছু নেই। ইমিডিয়েটলি কি বোঝা যাচ্ছে আমি যে হ্যাঁ, পি কিউ অ্যান্ড আর আর B3 partition on 0 1 where P সমান this one, Q সমান this one and R সমান this one. রিফাইনমেন্ট মানে কি? রিফাইনমেন্ট মানে হচ্ছে যে P এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে Q এর মধ্যে সেই এলিমেন্টগুলো থাকবে, বরঞ্চ Q এর মধ্যে আরো বেশি থাকবে। অর্থাৎ Q is said to be refinement of P, Qটাকে বলা হবে P এর রিফাইনমেন্ট যদি P এর এলিমেন্টগুলো তো Q এর মধ্যে আছে, বরঞ্চ Q এর মধ্যে আরো বেশি এলিমেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে বড় রিফাইনমেন্ট। তা রিফাইনমেন্ট হচ্ছে কিনা সেটা চেক করলেই আমরা ইমিডিয়েটলি দেখতে পাবো 1/4, 1/2, 3/4, 1, 1/4 এখানে আছে, 1/8 আছে, 1/2 আছে, 3/4টা নেই। 3/4 যেহেতু নেই তাহলে P তার থেকে Q বড় নয়, তাহলে Q is not a refinement of P, অর্থাৎ এইটুকু লিখলেই হয়ে যাবে। তাহলে Q is not a refinement of P, তাহলে Q is not a refinement of P, এটা পেলাম। এবার চলে আসো R নিয়ে আলোচনা করলে দেখতে পাচ্ছি R এর মধ্যে যে এলিমেন্টগুলো আছে 0 আছে, 1/8 আছে, 1/4 আছে, 3/8 আছে, 3/8 আছে, 3/4ও আছে, 1/2 আছে, 1ও আছে, অর্থাৎ P এর থেকে R বড়। এমনকি Q এর 1/8 আছে, 3/8 আছে, এখানে 7/8টা নেই। 7/8 যেহেতু কিউ এর মধ্যে নেই, তার মানে কিউ তার থেকে আর বড় নয়। তাহলে আমরা কি পাবো এখানে? আর ইজ রিফাইনমেন্ট অফ পি, আরটা হচ্ছে রিফাইনমেন্ট অফ পি, কিন্তু আর ইজ নট এ রিফাইনমেন্ট অফ পি। শুধু এইটুকু লিখলেই হয়ে যাবে, কিচ্ছু না, এইগুলো তোমাকে আর কোনো কিছু লিখতে হবে না, জাস্ট বলতে হবে বিকজ অফ দিস ওয়ান। তার জন্য আমি একটা রেজাল্ট পেয়ে গেলাম, যেহেতু আমার এই জায়গাটা একটা রেজাল্ট হলো, এটা একটা রেজাল্ট, আর এটা একটা রেজাল্ট, আর এটা একটা রেজাল্ট। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে R is refinement of P, R is refinement of P, but R is not a refinement of Q. So 3 নম্বর অ্যান্সার হচ্ছে রিকোয়ার্ড। ভাই সেইটুকু, এটাই বলতে হবে, আর কিছু বলার নেই। ওকে, চলো নেক্সট হচ্ছে অ্যানাদার প্রবলেম। আমি জানি না যদি আমরা CC8 এর পুরো এমসিকিউ গুলো করে দিতে পারি তাহলে পুরোটাই করে দিচ্ছি তোমাদের জন্য, রিমেইনটা তো করে দেওয়া যাবেই। ভেরি সিম্পল, কিছু প্রবলেম খুব সিম্পল থাকে, ইমিডিয়েটলি পারা যায়। কোনো প্ল্যানিং করে আমি আসিনি, যে অঙ্কগুলো মুহূর্তের মধ্যে আসবে সেটাই করব। fx সমান c if 0 less equals to x less c, 2c if c this one, 0 থেকে 1 f of x dx 7/16 যদি হয় তাহলে c এর মান কত? অর্থাৎ এটা এই অঙ্কটা করার জন্য রিমেন ইন্টিগ্রেশনের হিউজ কনসেপ্ট লাগে তা নয়, এইচএস লেভেলের একটা প্রবলেম, জাস্ট এইচএস লেভেলের একটা প্রবলেম, সেখান থেকেই যেন পারা যাচ্ছে। কি বলতে চাইছে রে বাবা? বলতে চাইছে 0 থেকে 1 f of x dx, যেহেতু এখানে ডিসকন্টিনিউটি আছে তাহলে আমরা শুরুটাই করব 0 থেকে 1 f of x dx, সেটা 7/16 ক্যান রিটেন অ্যাজ 0 থেকে c প্লাস c থেকে 1 দিস ইকুয়ালস টু 7/16। যখন 0 থেকে c নিচ্ছ তাহলে তার ভ্যালুটা কি আসবে? c dx প্লাস c
সি থেকে 1, তাদের ভ্যালু কি হবে 2c dx, এদের মানটা কত বলা আছে 7/16। ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, দিস ইমপ্লাই এখান থেকে পাওয়া যেতে পারে সি, সি একটা কনস্ট্যান্ট, তাহলে সি ইন্টু এক্স পেয়ে যাবে 0 থেকে সি প্লাস 2c ইন্টু এক্স, তারপরে তুমি পেয়ে যাচ্ছ সি থেকে 1, 2c ইন্টু এক্স সি থেকে 1, এদের মান কত 7/16। ক্লিয়ার? ক্যালকুলেশনগুলো আশা করি বুঝতে পারছো, সিম্পল আছে। তাহলে এখানে কি পাবে সি স্কোয়ার, এখানে 2c 1 মাইনাস সি, দিস ইকুয়ালস টু 7/16। সো দিস এটা ইমপ্লাই করবে সি স্কোয়ার প্লাস 2c মাইনাস আবার 2c স্কোয়ার সমান সমান 7/16, মানে সি স্কোয়ার 2c 7/16। তাহলে সি এর মান বের করতে বলছে, কমপ্লিকেসি আছে একটু কারণ মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে। তাহলে এখানে পাবে মাইনাস সি স্কোয়ার প্লাস 2c মাইনাস 7/16 ইকুয়ালস টু 0, মানে 16c স্কোয়ার মাইনাস 32c প্লাস 7 ইকুয়ালস টু 0। 16c স্কোয়ার মাইনাস দিস ওয়ান প্লাস এটা, এবার একে আমরা কি করতে পারি 28, 4 সাথে 28 প্লাস 1, তার মানে 16c স্কোয়ার মাইনাস 28 প্লাস 4c প্লাস 7 ইকুয়াল টু 0। মিডল টার্ম ফ্যাক্টরটা কি করে করলাম 16 ইন্টু 7, তাকে লেখা যেতে পারে 4 ইন্টু 28, একই কথা। তার মানে এখান থেকে আমরা পেতে পারি 28, ঠিক আছে তো? ওকে, তার মানে কি পাচ্ছ 16c স্কোয়ার মাইনাস 28c মাইনাস 4c প্লাস 7 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পেতে পারি 4 কমন নিলে 4c মাইনাস 7, সিও কমন নেওয়া যেতে পারে 4c মাইনাস 7 প্লাস 1 কমন নাও, 1 কমন নিলে 4c মাইনাস 7 দিস ইকুয়াল টু 0, অর্থাৎ ফাইনালি কি পাওয়া যাচ্ছে, ফাইনালি পাওয়া যাচ্ছে 4c মাইনাস 7, আর এইদিকে পাওয়া যাচ্ছে 4c মাইনাস 1 ইকুয়াল টু 0। তার মানে সি এর মান হচ্ছে 7/4 অথবা 1/4। কোন ভ্যালুটা নেব সেটা একটা প্রশ্ন। 7/4 যেহেতু 0 আর 1 এর বাইরে চলে যাচ্ছে, দেখেই বুঝতে পারছো 7/4 0 আর 1 এর বাইরে যেহেতু চলে যাচ্ছে, তাহলে এর প্রকৃত অ্যান্সারটা হচ্ছে 1/4। তাহলে সি এর মান কত হবে 1/4। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো, না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। ক্লিয়ার রে বাবা? ইয়েস অর নো? সবাই বুঝতে পারলে? মিডল টার্ম ফ্যাক্টরটা বুঝতে পারলে অ্যাটলিস্ট? সবাই বুঝতে পেরেছো? দুটো ভ্যালু আসছে, তার মধ্যে কোন ভ্যালুটা নেব? যে ভ্যালুটার সি এর মান তো আমার 0 আর 1 এর মধ্যে থাকতে হবে, তো 0 1 এর মধ্যে যে ভ্যালুটা থাকছে সেটা, কারণ এখানে 0 থেকে 1 এ ইন্টিগ্রেশন আছে, তাহলে সি এর ভ্যালুটা হবে 1/4। ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। সো ভালো একটা প্রবলেম 2023 সালে এসেছিল, কিন্তু অনেকে হয়তো ঘেটে ফেলবে, অনেকে অ্যান্সারটা করতেই পারবে না, হতে পারে, না হওয়ার কিছু নেই। অ্যান্সার করতে পারছো না, এটা না হওয়ার কিছু নেই। নেক্সট চলে আসো অ্যানাদার প্রবলেম। The number of point of discontinuity of the function fx সমান 0 থেকে x root box t dt 0 less x less equals to 203, যেখানে box are denoted by greatest integer not greater than this one. Number of discontinuity, কতগুলো পয়েন্টে ডিসকন্টিনিউটি হবে? নাম্বার অফ ডিসকন্টিনিউটি, একটু কায়দা করে অঙ্কটা দিয়েছে। কায়দাটা কি করেছে তোমরা বুঝতে পেরে গেছো? ইয়েস অর নো? কারণ কায়দাটা করেছে, আমরা জানি
রিমেইন ইন্টিগ্রেশনের কনসেপ্ট থেকে আমরা বলতে পারবো ইফ স্মল এফ ইজ জাস্ট remain integrable, not necessarily continuous, যদি এমন হয় তাহলে দেন ক্যাপিটাল এফ মানে হচ্ছে সাম 0 থেকে 0 থাকলে 0 থেকে এক্স এফ অফ টি ডিটি ইজ কন্টিনিউয়াস, মানে ওটা কন্টিনিউয়াস না হলেও ক্যাপিটাল এফটা কন্টিনিউয়াস হয়। এটা একটা রেজাল্ট ছিল, এই রেজাল্ট দুটোই যেন আমার এখানে কাজে লাগছে, আর কিচ্ছু না। তারপরে কায়দা করেছে 2 নম্বর রেজাল্ট বলছে ইফ এফ ইজ জাস্ট কন্টিনিউয়াস, নট ইভেন ডিফারেন্সিয়েবল, not necessarily differentiable, এফটা জাস্ট কন্টিনিউয়াস, এফটা হচ্ছে জাস্ট কন্টিনিউয়াস নট ডিফারেন্সিয়েবল, যদি তাই হয় তাহলে দেন ক্যাপিটাল এফটা কি হবে? ক্যাপিটাল এফ হবে 0 থেকে এক্স এফ টি ডিটি ইজ ডিফারেন্সিয়েবল। আমার কথা বোঝা গেছে? কন্টিনিউয়াস যদি হয় শুধু, ডিফারেন্সিয়েবল যদি না হয়, তো অ্যান্টি ডেরিভেটিভ ক্যাপিটাল এফ সেটা কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে। অর্থাৎ কন্টিনিউয়াস না হলেও অ্যান্টি ডেরিভেটিভটা কন্টিনিউয়াস হবে। মজার বিষয় হচ্ছে বক্স ফাংশনটা আমরা জানি কন্টিনিউয়াস নয়, কারণ বক্স ফাংশন মানে গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স। বক্স ফাংশন ইজ নট কন্টিনিউয়াস, বাট দিস ইজ কন্টিনিউয়াস এক্সেপ্ট ফর ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট। ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট কেন? 0 থেকে 2023 মানে টোটাল পয়েন্ট 2023 আর 0 ওই দুটো বাদ দিলে ভেতরের পয়েন্টগুলোতে ডিসকন্টিনিউয়াস। তার মানে 2021 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। সংখ্যায় কতগুলো? ফাইনাইট সংখ্যক পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হলে অ্যান্টি ডেরিভেটিভ সবসময় কন্টিনিউয়াস হয়। তাহলে নাম্বার অফ ডিসকন্টিনিউয়াস পয়েন্ট, নাম্বার অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি কত অ্যান্সার হবে? 0। কি সুন্দর কায়দা করে দিয়েছে, অনেকের ব্রেনের উপর চাপ পড়বে পরীক্ষার সময় যখন এটা আসবে, স্যার জানেন তো ঘুরিয়ে কোশ্চেন দিয়েছে, তো ব্রেনের উপর চাপ পড়ার মতো কোশ্চেন, কিন্তু ভেরি সিম্পল। বোঝা গেছে? তোমাকে কি লিখতে হবে এখানে ভেরিফিকেশনে লিখতে হবে সিন্স বক্স রুট টি ইজ কন্টিনিউয়াস except for finite number of point, therefore it is Riemann integrable. Since f is just Riemann integrable, since box of root t is just Riemann integrable, then antiderivative phi is continuous. Riemann integrable হলেই continuous হবে throughout the interval 0 থেকে 2023. Continuous মানে therefore the number of point of discontinuity is 0, বা বলতে পারো therefore there is no point of ডিসকন্টিনিউটি, কোনো পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি নেই, তার মানে অপশন হচ্ছে দিস ওয়ান। বাকিগুলো তো তোমাকে কনফিউজড করে দেওয়ার জন্য আছে, বাকিগুলো শুধু কনফিউজ করার জন্য আছে। ক্লিয়ার রে বাবা? কারো কোনো কোয়েরি আছে? আমিও ফার্স্ট টাইম করছি। কারো কোনো কোয়েরি ছিল? এটা ভালো প্রবলেম না এটা? ইয়েস অর নো? একদম ঠিক আছে, প্রবলেমটা বোঝা গেছে? নেক্সট চলে আসো, এরপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দিস ওয়ান, f from 0 1 to r be defined by f from 0 1 to r be defined by fx equals to 1 যখন x belongs to 0 1 intersection q, মানে x টা হচ্ছে rational point on 0 1 তখন হবে 1, x টা হচ্ছে ইরেশনাল পয়েন্ট অন 0 1 তখন হবে -1। তাহলে কি দেখাতে হবে? f is remain integrable, তারপরে দেখাবে mod f is remain integrable, f is also remain integrable। আমি যে কোনটা, এটা তো দেখেই বোঝা যায় এই ফাংশনটা সেই, হ্যাঁ লাস্টের অপশনটা হবে তো একদম এই ফাংশনটা কাউন্টার এক্সাম্পল ফর হুইচ মডুলাস f remain integrable but f is not remain integrable। সো এটা ছাড়া তো আর কোনো অপশনই নেই, কারণ এ তো রিমেন ইন্টিগ্রেবল নয়, এটা তো বুঝে গেছো, রিমেন ইন্টিগ্রেবল নয়। ওকে,
কিন্তু এর মডুলাস নিলে 1 আসবে, কনস্ট্যান্ট ফাংশন 1 আসবে, কনস্ট্যান্ট ফাংশন অলওয়েজ রিমেইন ইকুয়াল। সো মডুলাস ইজ রিমেইন ইকুয়াল বাট এফ ইজ নট রিমেইন ইকুয়াল। তো ভেরিফাইটা করবে কি করে? ভেরিফাই করার জন্য তুমি বলবে যে এটা ডিরিচলেট ফাংশন দিয়ে তুমি এফটা নট রিমেইন ইকুয়াল বলতে পারো। আপার ইন্টিগ্রালটা আমার 1 আসবে, লোয়ার ইন্টিগ্রালটা -1 আসবে, তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেবল হবে না। কিন্তু মডুলাস এফ যদি নিতে, মডুলাস এফ এর মান কিন্তু হবে কত? 1, যখন এক্স বিলংস টু 0 1 ইন্টারসেকশন কিউ, আর -1টা আবার 1 হয়ে যাবে এক্স বিলংস টু 0 1 মাইনাস কিউ, অর্থাৎ ফাইনালি আমরা কি পাচ্ছি 1 যখন এক্স বিলংস টু 0 1। ব্যাস, তাহলে 1 মানে কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট মানে মড এফ ইজ রিমেইন ইন্টিগ্রেবল। সো মড এফ রিমেইন ইন্টিগ্রেবল ইমিডিয়েটলি বলে দিলে। কিন্তু যদি তোমরা বলো যে এফটা রিমেইন ইন্টিগ্রেবল নয় কেন, সেটা তুমি ডাইরেক্ট ডিরিচলেট ফাংশন তো পার্টিশন চুজ করে ইউপিএফ এলপিএফ দিয়েও করতে পারো, তাহলে সেটা রিমেইন ইন্টিগ্রেবল নয়, দেখিয়ে দিতে পারো। কিন্তু মড এফ রিমেইন ইন্টিগ্রেবল সেটা পরিষ্কার, এফটা হচ্ছে ডিরিচলেট ফাংশন 1 আর -1 হওয়ার জন্য রিমেইন ইন্টিগ্রেবল নয়, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সার হচ্ছে দিস ওয়ান। কিন্তু একটা জিনিস খেয়াল করো, পরীক্ষার সময় তুমি এই টাইপের প্রবলেমগুলো যখন এসছে তুমি জানো, মুখস্থ করে চলে গেছো, কিন্তু যদি বাই চান্স এটা আবার 0 দেওয়া থাকতো 1 এর পরিবর্তে, তাহলে সেক্ষেত্রে কি হতো রে বাবা? তখন কোনটা হতো? দুটোই নট রিমেইন ইন্টিগ্রেবল। যদি 0 বলা থাকতো তাহলে মড এফ ও রিমেইন ইন্টিগ্রেবল নয়, আবার mod f is not remain integrable and f is remain integrable, তারপর mod f not remain integrable, f is also not remain integrable, yes or no? কারণটা হচ্ছে -1 ছিল বলেই 1 এর সঙ্গে সমান হয়েছে, 0 হলে তো আর 1 এর সঙ্গে সমান হবে না। সো দারুণ একটা প্রবলেম, একটু কায়দা করে ঘুরিয়ে দিলে কিন্তু তোমরা কনফিউজড হয়ে যাবে। সো 2023 সালের যে প্রবলেমগুলো পরীক্ষার সময় এসছিল সবগুলোই কিন্তু পারা যেত। তোমরা পারতে না, ওটা আলাদা ব্যাপার, কিন্তু পারা যেত। বেশ কিছু ছেলে পেলে কিন্তু ভালো রেজাল্ট করে বেরিয়ে আসবে। সো 1 2 3 4 এতগুলো কোশ্চেন পেরে যাবে। কোনো ডাউট আছে কারো? কোনো কোয়েরি আছে? ইয়েস অর নো, নাকি বোঝা গেছে? এবার তোমরা বলো রিমেইন ইন্টিগ্রেশনটাই শুধু আগে বলবো নাকি ইমপ্রপার গুলোও বলবো? তাহলে রিমেইনে এটা গেল, তারপরে ইমপ্রপারটা আমি পরে আসছি, আমি রিমেইনে তাহলে প্রত্যেকটা ইয়ারে করে দিচ্ছি আগে। নেক্সট চলে আসো। হ্যাঁ, আরেকদিন করে দেবো, আজকে করেছি দেখো। টাইম তো বের করে নিতে হয় না, সকাল বিকাল পড়িয়ে যা হোক করে টাইম কিছু একটা বের করে নিতে হবে। 2022 সালে কোশ্চেনটা দেখো, এটা 2022 সালে কোশ্চেন। 2022 সালের কোশ্চেনও আমরা দেখতে পাচ্ছি যে পার্টিশন সংক্রান্ত কিছু প্রবলেম আছে, সেটা অপেক্ষাকৃত হবে ইজি প্রবলেম, এটা মনে হয় একটু ভাবলেই হয়ে যাবে। কি বলতে চাইছে? পি অ্যান্ড কিউ বি টু পার্টিশন অন এ বি, পি আর কিউ দুটো পার্টিশন অন এ বি, ওকে। দেন চলে আসো, বলছে যে পি ইউনিয়ন কিউ কি হবে? পি ইউনিয়ন কিউ হবে রিফাইনমেন্ট অফ পি, পি ইউনিয়ন কিউ রিফাইনমেন্ট অফ পি। রিফাইনমেন্ট অফ পি কথাটির মানে কি? পি ইউনিয়ন কিউ এর মধ্যে বেশি পয়েন্ট আছে, বেশি পয়েন্ট থাকলে পারফেক্ট এরিয়া, পারফেক্ট এরিয়া যদি হয় তাহলে আমরা জানি রিফাইনমেন্টে অলওয়েজ অ্যাট লিস্ট একটা হলো পয়েন্ট বেশি থাকতেই হবে, হ্যাঁ, নাকি সেমও হতে পারে? সেম যদি হয় তাহলে তো ইকুয়ালিটি অকার করবে, ইকুয়াল অপশনটা তো আছে, ঠিক আছে। ওকে। তো ধরে নাও এমন আসার পর আমরা বলতে পারি যে ওকে, তাহলে সেক্ষেত্রে যেহেতু বেশি পয়েন্ট, ইউপিএফ এর লেভেলটা এটা আর এলপিএফ এর লেভেলটা এটা, ওকে। তাহলে আমরা কি বলবো? যত বেশি পয়েন্ট হবে তত পারফেক্ট এরিয়া, তাহলে এলপিএফ উপরের দিকে যাবে, ইউপিএফ নিচের দিকে আসবে। তার মানে পি পয়েন্টে কম পয়েন্ট ছিল, এটাতে বেশি পয়েন্ট ছিল, তাহলে এটাতে এলপিএফটা বড় হওয়া উচিত ছিল, অর্থাৎ এটা অ্যান্সার হবে না। আবার পি ইন্টারসেকশন কিউ, তার তুলনায় কিউ, কিউ এর মধ্যেও বেশি পয়েন্ট আছে, তাহলে কিউ এর মধ্যে বেশি পয়েন্ট আছে মানে কি? ও আচ্ছা, এটা ইউনিয়ন। আবার দেখো পি ইন্টারসেকশন কিউ, তার তুলনায় কিউ বড়, তাহলে কিউ এর মধ্যে বেশি পয়েন্ট আছে, কিউ এর মধ্যে বেশি পয়েন্ট আছে মানে পারফেক্ট এরিয়া, তাহলে ইউটা নিচের দিকে আসা উচিত ছিল, তাহলে এটাও হবে না, ছোট হওয়া উচিত ছিল, কিন্তু এটা বড় হয়ে গেছে। এবার চলে আসো, তোমরা সবাই জানো, এটা চলে আসো
পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ মানে কি? পি ইউনিয়ন কিউ মানে পি এর থেকে বড়, তার মানে এটা বেশি পয়েন্ট। বেশি পয়েন্ট নিলে পারফেক্ট এরিয়া, পারফেক্ট এরিয়া মানে ইউ নিচের দিকে আসা উচিত ছিল, তাহলে এটা হবে না। তিনটা অপশন বাদ চলে গেল, আরেকটাই তো আছে, তাহলে কি হবে? বুঝতে পেরেছো? তুমি এটা কি হলো? আমি যেটা পরিষ্কার বলা আছে আমার ইউনিয়ন দরকার নেই। আমরা জানি এল আর পি ইউ, ওই দুটোর মধ্যে ইউ বড় হবে, তুমি যেমনই পার্টিশন নাও না কেন ইউ সবসময় বড়। তাহলে ইউ যেহেতু বড় আছে তাহলে ইউ সবসময় বড় হবে, এটা ছোট হবে। তাহলে এটা বলারই দরকার নেই। তোমরা বলছো ভেরিফিকেশন কি করে করবো? তুমি এটা লিখতে পারো যে ইফ ইফ পি বি এ রিফাইনমেন্ট অফ কিউ, পি যদি রিফাইনমেন্ট অফ কিউ হয় দেন উই নো দ্যাট বলে লিখতে পারো এল পি এফ আর এল কিউ এফ। পিটা যদি রিফাইনমেন্ট অফ কিউ হয় তাহলে এটা বড় হয়, ইয়েস অর নো? আরেকটা কি হবে? 2 নাম্বার হচ্ছে ইউ পি এফ আর ইউ কিউ এফ। এটার ক্ষেত্রে আবার কি বলবে? কিউ যদি রিফাইনমেন্ট অফ পি হয়, কিউ যদি রিফাইনমেন্ট অফ পি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? কিউটা হচ্ছে রিফাইনমেন্ট অফ পি, তাহলে সেক্ষেত্রে কি হবে? রিফাইনমেন্ট অফ কিউ লিখেছেন, হ্যাঁ, পি রিফাইনমেন্ট অফ কিউ লিখেছেন। আচ্ছা, পি বি এ রিফাইনমেন্ট অফ কিউ, তাহলে পি এর মধ্যে বেশি পয়েন্ট আছে। পি এর মধ্যে এটা মানে কি? নিচে নামবে। পি এর মধ্যে বেশি পয়েন্ট আছে, তার মানে এরকম। তাহলে পি এ বেশি পয়েন্ট, পি এ বেশি পয়েন্ট মানে বেশি পয়েন্ট মানে পারফেক্ট এরিয়া, তাহলে উপরে উঠবে, ঠিকই তো আছে। আর পি এ বেশি পয়েন্ট মানে পারফেক্ট এরিয়া, তাহলে এটা নিচে নামবে, তাহলে এটা ছোট হবে। বোঝা গেছে? এই দুটো রেজাল্টের রেসপেক্টে বাকি রেজাল্টগুলো তুমি বলছো কি করেছে? আমি যে এবার বলে দেবো পি ইউনিয়ন কিউ এর থেকে পি বড়, তার জন্য এটা হবে না। পি ইন্টারসেকশন কিউ এর থেকে কিউ বড়, ওটা হবে না। আবার পি এর থেকে পি ইউনিয়ন বড়, এটা হবে না। পি ইউনিয়ন কিউ বড়, এটা হবে না। তাহলে আলটিমেটলি পড়ে থাকলো দিস ওয়ান। এটা কেন? কারণ ইউ সবসময় বড়, সেই কারণে। বোঝা গেছে নাকি লিখে দেবো ঠিক করে? বোঝা গেছে কি? লিখে দিন। তাহলে পরীক্ষার সময় যদি আসে তাহলে আমরা কি করবো, লিখবো, তাই তো? তাহলে এইভাবে লিখে দাও। We know that if Q be a refinement of P, if Q be a refinement of P, Q যদি P এর রিফাইনমেন্ট হয় তাহলে দেন if Q be a refinement of P, দেন আমরা জানি কিউটা হচ্ছে বেশি পয়েন্ট, কিউটা বেশি পয়েন্ট পি এর তুলনায়। তাহলে বেশি পয়েন্ট মানে কি? বেশি পয়েন্ট মানে কি? পারফেক্ট এরিয়া। তাহলে এল কি হবে? উপরের দিকে যাবে। তাহলে এল পি এফ তার তুলনায় এল কিউ এফ বড়, ওটার তুলনায় ইউ কিউ এফ বড়, এর তুলনায় ইউ পি এফ বড়। বোঝা গেল? কারণ পি এ তো কম পয়েন্ট, কিউ এ বেশি পয়েন্ট, কিউ নিচের দিকে আসবে। তাহলে আমরা বলি যে রিফাইনমেন্ট যদি হয়, রিফাইনমেন্ট যদি হয় তাহলে তাদেরকে নিয়ে যে সুপ্রিমাম ইনফিমামের জন্য এরিয়া বা সাম, সেটা কি হবে? ভেতরের দিকে থাকবে, আর কম পয়েন্ট নিয়ে বাইরের দিকে থাকবে। এই পর্যন্ত ক্লিয়ার? এবার এক এক করে বলি। 1 নম্বরটা বলছি প্রথমেই। 1 নম্বর হচ্ছে সিন্স পি এর তুলনায় পি ইউনিয়ন কিউ বড়, তাহলে পি এর তুলনায় পি ইউনিয়ন কিউ বড়, তাহলে এই যুক্তিতে আমি বলতে পারি পি ইউনিয়ন কিউটা রিফাইনমেন্ট। তাহলে সেই যুক্তিতে বলা যেতে পারে তাহলে এল পি এফ এটা রিফাইনমেন্ট মানে বেশি পয়েন্ট, তাহলে এটা বড় হওয়া উচিত ছিল। তাহলে এল পি ইউনিয়ন কিউ এফ হওয়া উচিত ছিল, ইয়েস অর নো? তাহলে দেয়ারফর 1 ইজ নট ট্রু বা 1 ইজ ফলস। 1টা তাহলে ফলস। বুঝতে পারলে কি বলছি? বোঝা গেল? নট ট্রু।
একই রকম ভাবে 2 নম্বরটা আসবে। 2 নম্বরে বলবে যেহেতু পি ইন্টারসেকশন কিউ তার তুলনায় পি বড়, যেহেতু পি ইন্টারসেকশন কিউ তার তুলনায় কিউ বড়, পি ইন্টারসেকশন কিউ এর থেকে পি বড়, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এল পি এল এল তো নেই, ইউ আছে খুব সম্ভবত, তাহলে বেশি পয়েন্ট কিউ এর মধ্যে আছে, বেশি পয়েন্ট কিউ এর মধ্যে আছে মানে কিউটা ছোট হওয়া উচিত ছিল, তাহলে ইউপি ইন্টারসেকশন কিউ এফ, তাহলে এটা ছোট হওয়া উচিত ছিল, তার মানে গেটার ইকুয়ালস টু ইউ কিউ এফ হওয়া উচিত ছিল। ইয়েস অর নো? কারণ এখানে বেশি পয়েন্ট না, এটাতে বেশি পয়েন্ট, বেশি পয়েন্ট মানে নিচের দিকে আসবে, তাহলে ছোট হবে মানে এটা, কিন্তু আমার তো এটা উল্টো আছে, তাহলে দেয়ার ফর টুটাও হচ্ছে ফলস। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ইয়েস অর নো? একই রকম ভাবে 3 নম্বরটা বলবে যেহেতু এল পি এফ তার তুলনায় ইউ কিউ এফ এটা বড় হবে ফর অল পি কিউ, যে কোনো পার্টিশনের জন্য এটা বড় হবে, তা আমরা বলতেই পারি তাহলে আমরা বলতে পারি এল পি এফ, আর ওইদিকে তুমি বলছো এটা সাবসেট, চিহ্নগুলো একটু চেঞ্জ করো একটু, এটা তো লেস দেন হওয়া উচিত না রে বাবা, নাকি? না স্যার, ওগুলো ওগুলো তো লেস দেন, ঠিক ওটা লেস দেন, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি লেস দেন ইউ পি ইউনিয়ন কিউ এফ, আমি যেটা ট্রু, তার মানে আমরা বুঝলাম যে 3 ইজ ট্রু, তাহলে 3 নম্বরটা আমাদের ট্রু হয়। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা? হ্যাঁ না? সবাই বুঝতে পারছো কিনা? শুধু এই অপশনটা লিখে দিলেই হয়ে যাবে। আসলে এটা ট্রু, কিন্তু এমসিকিউ যেহেতু বাকিগুলো ট্রু নয়, সেটা তুমি একটু চেক করে নেবে। একই রকম ভাবে 4 নাম্বারটাও বলে দেবে, টিচার খুশি হবে যে পি এর থেকে এটা বড়, তাহলে পি এর থেকে পি ইউনিয়ন কিউ বড়, তাহলে পি ইউনিয়ন কিউ এর মধ্যে বেশি পয়েন্ট আছে, বেশি পয়েন্ট থাকলে পি ইউনিয়ন কিউটা ছোট হওয়া উচিত ছিল, তাহলে বেশি পয়েন্ট মানে নিচের দিকে আসবে, পারফেক্ট এরিয়া, তার মানে ইউপিএফ ওটার তুলনায় এটা ছোট হওয়া উচিত ছিল, তাহলে ছোট হবে ইউপি ইউনিয়ন কিউ এফ, কিন্তু আমাদের কি বলা আছে, উল্টোটা বলা আছে, তার মানে আমি সঙ্গে সঙ্গে বলতে পারবো দেয়ারফর 4টাও আমার কি নট ট্রু। বোঝা গেছে? ইয়েস অর নো? তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে 3। তাহলে পরীক্ষার সময় যদি জাস্টিফিকেশনের গল্প বলো তাহলে এইভাবে লেখা উচিত। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? এবার চলে আসো বি নাম্বারটা। বি নাম্বার বলছে আইডেন্টিফাই দ্য সেট হুইচ ইজ নট নেগলিজিবল। নেগলিজিবল কথাটির মানে হচ্ছে যে নেগলিজিবল মানে ইনুমারেবল সেটগুলো নেগলিজিবল, ইনুমারেবল সেটগুলো হচ্ছে নেগলিজিবল। নেগলিজিবল কথাটির মানে কি, তার মেজার জিরো। মেজার জিরো কথাটির মানে কি, মেজারেবল সেট মেজার জিরো মানে কি, কাউন্টেবল নাম্বার অফ ইন্টারভেল, যে ইন্টারভেলের লেন্থের সামটা লেস এপসাইলন, তাদেরকে দিয়ে কিউ কভার করা যায়। কিন্তু আমরা জানি কিউ যেহেতু ইনুমারেবল, তাহলে সেক্ষেত্রে এটা নেগলিজিবল, কিন্তু আইডেন্টিফাই দ্য সেট হুইচ ইজ নট নেগলিজিবল, আমার কিউটা কিন্তু নেগলিজিবল সেট, স্যার সেকেন্ড অপশনটা হবে। স্যার অপশন 4। তো আচ্ছা এখানে কি বলছে, কিউটা কি নেগলিজিবল? তো কিউ ইজ নেগলিজিবল মানে সেট অফ মেজার জিরো, যাকে নেগলিজিবল বলে, সেট অফ মেজার জিরো, এটা হচ্ছে সেট অফ মেজার জিরো, তাহলে নেগলিজিবল, কিন্তু আমরা নট নেগলিজিবল চেয়েছি। চলে আসো যেমন এটার ক্ষেত্রে খেয়াল করো, x√2, এক্সটা হচ্ছে ইন্টিজার,
এক্স হচ্ছে ইন্টিজার, তাহলে সেটা কি হবে? নেগলিজিবল। এটাও নেগলিজিবল। √2 আছে মানে তুমি মনে মনে ভাবছো √2 যেহেতু আছে তাহলে ইরেশনাল নাম্বার হয়ে গেল। না, ইরেশনাল নাম্বার নয়। এটা ইরেশনাল নাম্বার হলেও এই ইরেশনাল নাম্বারটা কাউন্টেবল ইরেশনাল নাম্বার, আর কাউন্টেবল সেট সবসময় কিন্তু নেগলিজিবল হয়। তাহলে এটা নেগলিজিবল, কিন্তু নট নেগলিজিবল বলছে, তাহলে এটা হবে না। The set of point of discontinuity of a monotone function, মনে আছে তোমাদের মনোটোন ফাংশনের ডিসকন্টিনিউটি জাম্প ডিসকন্টিনিউটি হয়, ইয়েস অর নো? নাকি মনোটোন ফাংশন, মনোটোন ইনক্রিজিং ফাংশন, তার ডিসকন্টিনিউটি মানে সেটা ফার্স্ট কাইন্ড ডিসকন্টিনিউটি হবে, সেকেন্ড কাইন্ড ডিসকন্টিনিউটি হতে পারে না, ইয়েস অর নো? Yes, sir. তাহলে তাহলে এটা কি হবে? জাম্প ডিসকন্টিনিউটি ফাংশনগুলো কি নেগলিজিবল? Yes, sir. Countable. জাম্প ডিসকন্টিনিউটি আর এর মধ্যে কাউন্টেবল নাম্বার অফ পয়েন্টের জাম্প ডিসকন্টিনিউটি হবে, এটা বলছো? তাহলে নেগলিজিবল সেই যুক্তিতে। তাহলে যদি বাউন্ডেড হতো তাহলে কাউন্টেবল হতো, যেহেতু বাউন্ডেড বলেনি এখানে সেহেতু এটা নট নেগলিজিবলই হবে। নট নেগলিজিবল হবে। স্যার যদি বাউন্ডেড ফাংশন বলতো তাহলে আমরা বলতে পারতাম যে ওটা পয়েন্ট অফ ডিসকন্টিনিউটিটা ওটা কোনটা ধরে কাউন্টেবল হয় না, মনোটোন যদি হয় তাহলে জাম্প ডিসকন্টিনিউটি থাকবে। জাম্প ডিসকন্টিনিউটিতে আমাকে একবারও বলিনি যে ফাইনাইট বলিনি, কাউন্টেবল। গোনা যাচ্ছে, গুণে শেষ করার দরকার নেই। গোনা যাচ্ছে কিন্তু গুণে শেষ করা যাচ্ছে না, সেই সমস্ত সেটগুলো সেট অফ মেজার জিরো, অর্থাৎ নেগলিজিবল সেট। গোনা যাচ্ছে, গুণে শেষ করব কিনা সেটা তো পরের গল্প। সো এটা নেগলিজিবল সেট, কিন্তু চেয়েছে নট নেগলিজিবল। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি, ইয়েস অর নো? তুমি বলছো স্যার আনবাউন্ডেড, আমি বলছি ঠিক আছে, আমার পয়েন্টগুলো গোনা যাচ্ছে, ফাঁকা ফাঁকা থাকুক না রে বাবু। বোঝা যাচ্ছে কি বলছি, ইয়েস অর নো? কিন্তু নেগলিজিবল সেট, অবশ্যই এটা নেগলিজিবল। কিন্তু নিচেরটা শোনো, দ্য সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি অফ দিস ফাংশন। তো প্রথম কথা হচ্ছে এটা ডিরিচলেট ফাংশন। ডিরিচলেট ফাংশন তো পুরো রিয়েল লাইনই ডিসকন্টিনিউয়াস, রেশনাল ইরেশনাল সব জায়গায় ডিসকন্টিনিউয়াস। তো এর ডিসকন্টিনিউটি কোন জায়গায়? সব জায়গায়। একটাও হেন কোনো পয়েন্ট নেই যে পয়েন্টে কন্টিনিউয়াস। তা 0, 1 ওপেন ইন্টারভেলকে কি কোনোদিন তুমি নেগলিজিবল সেট বলতে পারো? সেট অফ মেজার জিরো বলতে পারো? তাহলে এটাই হলো নট নেগলিজিবল সেট। নট নেগলিজিবলের এক্সাম্পল আছে দিস। এটা দারুণ একটা স্ট্যান্ডার্ড একটা প্রবলেম, কনফিউজড করে দেওয়ার মতো প্রবলেম। এই ধরনের প্রবলেমগুলো এমনকি এমএসসি এন্ট্রান্স আইআইটি জ্যামগুলোতেও আসতে পারে। তার মানে তোমার এখানে ভেরিফিকেশনে যেটা দাঁড়াবে না সেটা হচ্ছে যে ডিরিচলেট ফাংশন 4 নম্বরে যদি বলো দ্য সেট অফ পয়েন্ট অফ discontinuity of the Dirichlet function, set of point of discontinuity of the Dirichlet function, the set of point of discontinuity of the Dirichlet function is কত? 0, 1 পুরো, মানে ডিরিচলেট ফাংশন অন 0, 1 ইজ কত? পুরো 0, 1, মানে প্রত্যেকটা পয়েন্ট এটা ডিসকন্টিনিউয়াস। সিঙ্গেল কোনো পয়েন্ট নেই যে পয়েন্টে ও কন্টিনিউয়াস, এ প্রত্যেকটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস। তাহলে 0, 1 এই ইন্টারভ্যালটা ইজ নট এ সেট অফ মেজার জিরো, মানে এটা মেজারেবল সেট, তার মেজার কত? 1। এটা মেজারেবল সেট, মেজার কত? 1। তার মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে যে এর মেজার 0 হতে পারে না। তাহলে 0, 1 ইজ নট এ সেট অফ মেজার 0। 0, 1 ইজ নট এ সেট অফ মেজার 0। সো 4 নম্বরটাই আমার কারেক্ট অ্যান্সার। বোঝাতে পেরেছি, ইয়েস অর নো? বোঝানো গেছে, হ্যাঁ না না?
তোমরা এটা বিশ্বাস করছো যে ডিরিচলেট ফাংশন প্রত্যেকটা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস? বিশ্বাস করছো? হ্যাঁ স্যার। তা প্রত্যেকটা পয়েন্টে যদি ডিসকন্টিনিউয়াস হয় তাহলে পুরো ইন্টারভেলটাই তার আছে এখানে। ইন্টারভেল টাইপের সেটকে তুমি কি করে জিরো মেজারে বলতে পারো? জিরো মেজার হয় কোনোদিন? তাহলে এটা মেজারেবল সেট, কিন্তু জিরো মেজার নয়। তার মানে এই 0, 1টাকে কোনোদিন নেগলিজিবল বলা যায় না। কোনো একটা সেট 0, 1 পয়েন্টে ডিফাইন আর 0, 1টাকে বলছে নেগলিজিবল সেট, এটা হতে পারে না। সো ভালো একটা প্রবলেম, স্ট্যান্ডার্ড প্রবলেম। এই প্রবলেমগুলো পরীক্ষার সময় আসলে যেন তোমরা পেরে যাও। নেক্সট চলে আসো সি নাম্বারটা। এটা কি বলছে? এফ জি আর বাউন্ডেড ফাংশন। এফ জি হচ্ছে বাউন্ডেড ফাংশন। তার সঙ্গে বলা আছে এফ জি বাউন্ডেড ফাংশন সাজ দ্যাট ওদের প্রোডাক্টটা নাকি রিমেন ইন্টিগ্রেবল। তাহলে ভালো করে বোঝো, দুটোই বাউন্ডেড ফাংশন, নট নেসেসারিলি দে রিমেন ইন্টিগ্রেবল, কিন্তু তার প্রোডাক্ট রিমেন ইন্টিগ্রেবল। তাহলে প্রোডাক্ট রিমেন ইন্টিগ্রেবল যদি হয় তাহলে বোথ এফ এন্ড জি ইজ রিমেন ইন্টিগ্রেবল। এটা তো খুব স্বাভাবিক, এফ আর জি রিমেন ইন্টিগ্রেবল হলে প্রোডাক্টটা রিমেন ইন্টিগ্রেবল হবে, এটা খুবই স্বাভাবিক। এফ আর জি রিমেন ইন্টিগ্রেবল হলে প্রোডাক্ট রিমেন ইন্টিগ্রেবল, এটা আমরা রেজাল্ট। তাহলে এই ঘটনাটি ঘটবে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আর কি হতে পারে? অ্যাটলিস্ট ওয়ান অফ এফ এন্ড জি রিমেন ইন্টিগ্রেবল, যে কোনো একটা রিমেন ইন্টিগ্রেবল। অ্যানাদার নাও হতে পারে অ্যাটলিস্ট ওয়ান অফ এফ এন্ড জি রিমেন ইন্টিগ্রেবল, নাকি ইফ এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি অ্যান্ড জি ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি, দুজনেই যদি রিমেন ইন্টিগ্রেবল হয়, এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি অ্যান্ড আচ্ছা ইফ এফ ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি দেন জি ইজ রিমেন ইন্টিগ্রেবল অন এ বি। আমি বলছি না, ওরকম কোনো গল্প নেই। এফ আর জি বাউন্ডেড ফাংশন, প্রোডাক্ট যদি রিমেন ইন্টিগ্রেবল হয় তাহলে কোনো একটা রিমেন ইন্টিগ্রেবল হলে বলছে আরেকটা রিমেন ইন্টিগ্রেবল হবে। আমি বলছি ওরকম কোনো কথা না। এফ আর জি, এফ এন্ড জি মে নট বি রিমেন ইন্টিগ্রেবল। তাহলে দুটো রিমেন ইন্টিগ্রেবল নয়, দুটো রিমেন ইন্টিগ্রেবল নয় সেই ফাংশনগুলোর, দুটো রিমেন ইন্টিগ্রেবল নয় সেই ফাংশনের প্রোডাক্ট করেও কি রিমেন ইন্টিগ্রেবল হতে পারে? আমি বলছি ইয়েস। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ থিওরেম কনভার্স ছিল, কিন্তু একটু খেয়াল করো, এফ আর জি রিমেন ইন্টিগ্রেবল, দেন বলছে এফ আর জি দুজনের রিমেন ইন্টিগ্রেবল, বলছে নাও হতে পারে। এরকম এক্সাম্পল আছে। তাহলে জাস্ট একটা কাউন্টার এক্সাম্পল দিয়ে দেবে। সেই কাউন্টার এক্সাম্পলটা কি দেবে রে বাবা? এফ এক্স সমান সমান 1 যখন এক্স বিলংস টু এ বি আছে, তো এ বি না দিয়ে 0, 1 দিয়ে দাও, 0, 1 ইন্টারসেকশন কিউ, -1 যখন এক্স বিলংস টু 0, 1 মাইনাস কিউ। আবার জি সমান সমান জি এক্স সমান সমান বলবে -1 এক্স বিলংস টু 0, 1 ইন্টারসেকশন কিউ, আর এখানে হচ্ছে 1 যখন এক্স বিলংস টু 0, 1 মাইনাস কিউ। ওকে, তাহলে এফ আর জি দুজনের রিমেন ইন্টিগ্রেবল, এফ আর জি দুজনের রিমেন ইন্টিগ্রেবল, না নট রিমেন ইন্টিগ্রেবল। তাহলে দেন আমরা কি পাচ্ছি? এফ এন্ড জি বোথ আর not remain integrable although f into g এদের প্রোডাক্ট যদি করি তাহলে এটা মানে হচ্ছে fx into gx, এই প্রোডাক্ট করলে কিন্তু তৈরি হবে 1 আর -1 এর গুণ মানে -1 আর 1 আর -1 এর গুণ মানে -1, অর্থাৎ পুরো 0, 1টাই আসবে, which is remain integrable, which is remain ইন্টিগ্রেবল। তাহলে রিমেইন ইন্টিগ্রেবল সেপারেটলি নয়, এফ আর জি রিমেইন ইন্টিগ্রেবল সেপারেটলি নয়, কিন্তু ওর প্রোডাক্টটা রিমেইন ইন্টিগ্রেবল। বোঝা গেছে? তাহলে কোন অপশনটা ট্রু হলো? 4। এইটুকু দিতে হবে কাউন্টার এক্সাম্পল। ক্লিয়ার? ইয়েস অর নো? নেক্সট, নেক্সট চলে আসো ডি নাম্বার। ডি নাম্বারটা কি বলছি? এফ ফ্রম -1, 1 to r is defined by fx সমান সমান 0, -1 থেকে 0 এর মধ্যে, 0 থেকে 1, 1, তারপর ডিসকন্টিনিউয়াস ফাংশন। দেন f is remain integrable and has anti-derivative মানে প্রিমিটিভ।
f is remain integral but does not have a primitive, f is remain integral not primitive, আমি বলছি এই অ্যানসারটা ঠিক আছে। yes or no? প্রিমিটিভ কেন থাকবে না তার উত্তর কি? if possible let it has a antiderivative, তাহলে ডেরিভেটিভ ফাংশন জাম্প ডিসকন্টিনিউয়াস থাকবে, which is impossible, এটা হতে পারে না। তাহলে আমরা এখানে কি বলবো, কিভাবে সলিউশনটা করব, পরীক্ষার সময় যদি আসে ভেরিফিকেশনটাও দরকার। সিন্স f is bounded on -1 1, since f is bounded on -1 1, -1 1 এর মধ্যে bounded, and f is continuous, f is continuous on -1 1 except for, f is continuous on -1 1 except for 0, except for x equals to 0, তাহলে therefore f is remain integral। তাহলে রিমেন ইন্টিগ্রেবল নিয়ে কোনো সমস্যা নেই, প্রশ্ন হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ নিয়ে। অ্যান্টি ডেরিভেটিভ নেই, f has no অ্যান্টি ডেরিভেটিভ, অ্যান্টি ডেরিভেটিভ বা প্রিমিটিভই বলো, প্রিমিটিভ বলেছে বলে প্রিমিটিভ বলো, f has no primitive, প্রিমিটিভ নেই on -1 1, তাহলে f এর -1 1 এর মধ্যে কোনো প্রিমিটিভ নেই, f has no primitive on this one। তুই স্যার কি করে এটা চেক করব, আমি যে if possible let f has a primitive, যদি সম্ভব হয় f এর প্রিমিটিভ আছে phi on -1 1, দেন তুমি কি পাবে, দেন তুমি পাবে phi dash x সমান সমান fx for all x belongs to -1 1। তার মানে আমরা বলতে পারবো যে এদের ভ্যালুটা আমার কি হবে, এদের ভ্যালুটা আমার কি হবে, 0 হবে আর 1 হবে, 1 0 0 মানে কি, -1 less x less 0, 1 0 less equals to x less equals to 1, ওকে। তাহলে এই দুটো phi dash সমান সমান fx হলো, সেটা দিস ইয়েস। তাহলে যদি সম্ভব হয় অ্যান্টি ডেরিভেটিভ আছে তাহলে এটা পেলাম। এটা থেকে ইমপ্লাই করছে, দিস ইমপ্লাই ডেরিভেটিভ ফাংশন, ডেরিভেটিভ ফাংশন phi dash has jump discontinuity, jump discontinuity on -1 1। তাহলে ডেরিভেটিভ ফাংশন যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে তার জাম্প ডিসকন্টিনিউটি থাকতে পারে না। এখানে জাম্প ডিসকন্টিনিউটি আছে মানে কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন। কেন কন্ট্রাডিকশনটা আসছে, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন কেন, অ্যাজ ডেরিভেটিভ ফাংশন cannot have a jump discontinuity on its domain, তার ডোমেনে জাম্প ডিসকন্টিনিউটি থাকতে পারে না। তো f has no অ্যান্টি ডেরিভেটিভ, তার অ্যান্টি ডেরিভেটিভ না বলে নো প্রিমিটিভ, নো প্রিমিটিভ, কোনো প্রিমিটিভ নেই। তাহলে এদের কোনো প্রিমিটিভ নেই, নো প্রিমিটিভ, কোনো প্রিমিটিভ নেই। কথা বোঝা গেল? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ না না?
সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। এভাবে লিখতে হবে, একটু গুছিয়ে গেছে। আর সব পড়ানোর মধ্যেই আছে, এমন নয় যে পড়ানোর মধ্যে নেই, এরকম নয়, সব কিছু পড়ানোর মধ্যে। 4টে করে কোশ্চেন আসছে, 8 নম্বর করে, একটু ঘুরিয়ে ঘাড়িয়ে কোশ্চেন দিতে পারে। এটা ইমপ্রপারের প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা করানো প্রবলেম। এগুলো হচ্ছে তোমার সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন। তাহলে 4টে করে কোশ্চেন আসলো। আমি আরেকটা চলে আসি, 2021 সালে কি এসেছিল দেখে নিই। 2021 সালে যেটা এসেছিল সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। F from AB to R be a bounded function. P and Q are partition on AB such that P is refinement of Q. So এটা very simple একটা problem. P টা হচ্ছে refinement. P যদি refinement হয়, ন্যাচারালি P বেশি পয়েন্ট থাকবে। P এ যদি বেশি পয়েন্ট থাকে তাহলে পারফেক্ট এরিয়া হবে। তাহলে ইউ কি করবে? ইউটা নিচের দিকে আসবে, এল উপরের দিকে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি বেশি পয়েন্ট দিয়ে যে সেটটা, সেটা বড় হওয়া উচিত ছিল, তো এটা হচ্ছে না। বেশি পয়েন্ট নিয়ে যে সেটটা, আচ্ছা এল কোনোদিন বড় হয় না, তাহলে এটা হবে না। আর বেশি পয়েন্ট নিয়ে যে সেটটা, সেটা পি, সেটা ইউ এর ক্ষেত্রে ছোট হওয়া উচিত ছিল, তাহলে এটা হয় না। বুঝতে পারছো? ইয়েস অর নো? এবার সব থেকে সুবিধা কি, পি আর কিউ যাই হোক না কেন, পার্টিশন রিফাইনমেন্টেরও দরকার নেই, ইউ সবসময় বড় হবে। ক্লিয়ার? ভেরিফিকেশন কিছু নেই, নাথিং টু প্রুভ। তাই জমা করে দিতে হবে নাকি? লেমা প্রুভ করো না, বলো যে সিন। খালি ওটা ওই পার্টিশনটা লিখে খালি ওই লাইনটা লিখে দিলেই তো হয়ে যাবে, মানে এলপিএস ইউপিএস গুলো হ্যাঁ, বলবে যে উই নো দ্যাট ফর এনি পার্টিশন পি এন্ড কিউ এলপিএফ লেস ইকুয়ালস টু ইউ কিউ। আর বাকিগুলো তুমি উল্টো বাকিগুলো লিখে নিতে পারো, যে উই নো দ্যাট বলে এই লেখাটাই লেখো, অসুবিধা কি আছে? আমি কি বলছি বুঝতে পারছো? তুমি এই লেখাটাই লেখো। এটা না, আরেকটা কই ছিল? আরেকটা কই রে বাবা? এটা। তাহলে এটাই লেখা লিখবে, এইভাবে লিখবে। বোঝা গেছে কি বলছি? ইয়েস অর নো? এটা তো আমরা জানি। তাহলে জাস্ট এটা লিখবো, তারপর বাকি পার্টগুলো ইমিডিয়েটলি করবো। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? আমার এখানে সব কিছু লুকিয়ে আছে। কথা বোঝা গেছে? উই নো দ্যাট বলে এটা লিখবো, তারপর কে বড় কে ছোট দিয়ে ডাইরেক্ট করবে। সো এই লেখাটা লিখে দাও, আর কিচ্ছু করো না। ভেরিফিকেশনটা মোটামুটি বোঝা যাবে, কিন্তু এইগুলো না ভুল অ্যান্সার দিও না। এটাকে ঠান্ডা মাথায় ভাববে। প্রয়োজনে তুমি ছবি আঁকবে, একটা ছবি আঁকলে না কনফিডেন্স পাওয়া যায়। এই ছবি আঁকলে তারপরে বলবে যে ইউ এর লেভেলগুলো আমার এমন দেখতে, আর এল এর লেভেলগুলো এমন দেখতে। আমার টার্গেটই হচ্ছে এলটা উপরের দিকে যাবে, ইউ সবসময় এল উপরের দিকে, ইউ সবসময় নিচের দিকে। এল উপরের দিকে যাবে, ইউ নিচের দিকে আসবে, দিয়ে রিমেনিং টিকেবল হলে কোয়েনসাইড হবে। কোয়েনসাইড করাতে পারলে রিমেনিং টিকেবল। ক্লিয়ার? সুন্দর বোঝা গেছে নাকি বোঝা যায়নি? সত্যি বোঝা গেছে? নেক্সট, f from 0 3 to r be defined by, f from 0 3 to r be defined by fx equals to box x, where box x denotes the greatest integer not exceeding মানে exist করবে না x, so box x এর ডেফিনেশন বললো অতিক্রম করবে না। f is not remaining equal 0 3, এটা ভুল। তাহলে প্রথমটাই ভুল। কেন? কারণ যে সমস্ত ফাংশনগুলো কন্টিনিউয়াস এক্সেপ্ট ফর ফাইনাইট নাম্বার অফ পয়েন্ট ইজ রিমেইনিং ইকুয়াল, তার রিমেইনিং ইকুয়াল তো অবশ্যই হবে।
তাহলে বাকি পসিবিলিটিতে রিমেন ইন্টিগ্রাল বলা আছে, কিন্তু রিমেন ইন্টিগ্রাল হলে তার ভ্যালু কত, এটা পাতি রিমেন ইন্টিগ্রেশন করে এমসিকিউ কোশ্চেন তো ডাইরেক্ট তুমি বলে দিতে পারো এর ভ্যালু কত। সেটা তুমি ফাংশনের আলাদা করে ধরে ধরে প্রুভ করলে ভালো হয়, কিন্তু এমসিকিউ যেহেতু 1 মার্কস যেহেতু দিয়েছে তার জন্য আমার মনে হয় অত জটিল করে ভাবার কোনো দরকার নেই। সিন্স এফ ইজ, আগে তুমি প্রয়োজনে কি করতে পারো, এফ এক্স ফাংশনটাকে ব্রেক করে লিখতে পারো, বক্স এক্স 0 less equals to x less equals to 3, so this equals to nothing but 0, 0 less equals to x less 1, 1, 1 less equals to x less 2, 2, 2 less equals to x less 3, and x equals to 3 এর জন্য 3, x equals to 3 এর জন্য 3। তাহলে fx সমান সমান আমি এমনটি পেলাম। এরপরে আমাদের কি কাজ, এরপরে কাজ হচ্ছে সিন্স f is continuous on 0 3, bounded তো অবশ্যই, bounded অবশ্যই, continuous on 0 3 and আচ্ছা continuous on 0 3 except for কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস না, 1 পয়েন্টে, 2 পয়েন্টে and 3 পয়েন্টে, 3 পয়েন্টে ডিসকন্টিনিউয়াস except for this one। Also f is bounded, f টা আবার bounded on 0 3, তাহলে বাউন্ডেডটা বলা উচিত ছিল, ম্যান্ডেটরি মধ্যে পড়ছে, bounded and continuous on 0 3 except for this one, তাহলে therefore f is remain integrable। তাহলে f remain integrable নিয়ে কোনো আপত্তি নেই, ডাইরেক্ট তুমি পেয়ে গেলে। প্রশ্ন হচ্ছে অ্যান্সার কত হবে, 0 থেকে 3 f of x dx এর অ্যান্সার কত হবে। তাহলে বেস্ট তুমি অ্যান্সারটা ডাইরেক্ট লিখতে পারো, 0 থেকে 1, 0 থেকে 1 নিলে 0 dx, 1 থেকে 2, 1 থেকে 2 নিলে 1 dx, 2 থেকে 3, 2 থেকে 3 নিলে 2 dx। তাহলে এমন পেলাম। পরের লাইনে আমরা কি পাবো, 0 কে 0, এটা x, তাদের লিমিট 1 থেকে 2, এটা 2x, তার লিমিট 2 থেকে 3, 2 minus 1 প্লাস 2 into 3 minus 2, 2 minus 1 মানে প্লাস, এটা 2, this equals to 3। তাহলে 0 থেকে 3 fx dx, 0 থেকে 3 fx dx এর মান কত হচ্ছে 3, 0 থেকে 3 fx dx এর মান 3। তাহলে আমার কোন অ্যান্সারটা হবে, দিস ওয়ান। একদম ইমিডিয়েট, কিচ্ছু নেই, দেখো প্রত্যেকটা স্টেপ আশা করি তোমরা বুঝতে পারছো, হ্যাঁ না না, ক্লিয়ার কিনা, ইয়েস অর নো। নেক্সট চলে আসো identify the incorrect statement, any subset of negligible set is negligible। আমি বলছি ইয়েস, বড় সেটকে যদি নেগলিজিবল বলো তার থেকে ছোট সেট তো নেগলিজিবল হবে, বড় সেট যদি 0 হয় ছোট সেট তো 0 হবে, তাহলে এটা কারেক্ট, কারেক্ট চাইনি, ইনকারেক্ট চেয়েছে। এনি ইনুমারেবল সেট অফ রিয়েল নাম্বার ইজ নেগলিজিবল, ইয়েস এটাও ইনকারেক্ট চেয়েছে। কাউন্টেবল ইউনিয়ন অফ নেগলিজিবল সেট ইজ নেগলিজিবল, নেগলিজিবল সেট তাদের যদি তুমি ইউনিয়ন করো, সেই ইউনিয়নটা যদি কাউন্টেবল হয়, গোনা যায়, তাহলে সেটা নেগলিজিবলই হবে, কাউন্টেবল ইউনিয়ন, তাই তো না, কাউন্টেবল বলেছে। The set of point of discontinuity of real valued function is negligible, then the function is monotone। Set of point of discontinuity of real valued function, যে কোনো একটা রিয়েল ভ্যালুড ফাংশন, তার যদি সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি, সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি যদি সেট অফ পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি নেগলিজিবল হয়, তাহলে সেক্ষেত্রে ফাংশনটা মোনোটোন হবে। আমি যে এটা হলো ইনকারেক্ট অপশন, কারণ আমি এমন একটা এক্সাম্পল দিতে পারি 4 নম্বরের রেসপেক্টে, সেই এক্সাম্পলটা এরকম টাইপের। দেখো মনে করো একটা ফাংশন নিলাম fx সমান সমান 1, যখন -1 লেস এক্স লেস 0, ওকে 0 সিগনাম ফাংশন বা এর যে কোনো একটা ফাংশন নাও না কেন, 0 লেস এক্স লেস ধরো 1। আবার ধরো তুমি নিয়ে নাও
1 0 2 1 লেস এক্স লেস 2, কথা বললাম। এইদিকে তুমি ইকুয়াল করে দিলে, এটা ইকুয়াল করে দিলে। বলো দেখি এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস কতগুলো পয়েন্টে? কোন কোন পয়েন্ট ডিসকন্টিনিউয়াস? 0 আর 1 0 1। তাহলে ডিটা কি হবে? নেগলিজিবল সেট। ডিটা কি হবে? নেগলিজিবল সেট। ডিটা কি হবে? নেগলিজিবল সেট। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ডি যদি নেগলিজিবল সেট হয় তাহলে আমরা আবার কি বলতে পারি? কেউ একজন, এফ ইজ নট মনোটোন। নট মনোটোন কেন? কারণ ফাংশনটা -1 আর 0-র মধ্যে 1 হাইট, তারপরে 0 আর 1 এর মধ্যে 0 হাইট, ঠিক আছে? 0 আর 1 এর মধ্যে 0 হাইট, আবার তোমার 1 আর 2 এর মধ্যে হাইটটা 2। তাহলে এটা কোনোদিন নেগলিজিবল সেট হতে পারে? কথা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছে আমার কথা? মানে এটা মনোটোন হতে পারে? নিশ্চয়ই না, নট মনোটোন। তার মানে পয়েন্ট অফ ডিসকন্টিনিউটি নেগলিজিবল হচ্ছে, কিন্তু ফাংশনটা যে মনোটোন হবে এরকম কোনো কথা নয়। সো এটাই আমার ইনকারেক্ট অপশনের মধ্যে পড়ছে। ক্লিয়ার রে বাবা? কাউন্টেবল ইউনিয়ন, সবাই নেগলিজিবল, তাহলে কাউন্টেবল ইউনিয়ন যদি করো তাহলে সেটাও নেগলিজিবল হবে, বিকজ অফ ইনুমারেবল সেট। যেমন ইনুমারেবল সেট কাউন্টেবল সেট, কিন্তু নেগলিজিবল। কাউন্টেবল ইনফাইনাইট হওয়া সত্ত্বেও নেগলিজিবল, ঠিক ওরকম টাইপের এটা বলা যেতে পারে। সো আমাদের এখানে ইনকারেক্ট অপশন কিন্তু 4 নম্বরটা। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? তার জন্য তুমি এই কাউন্টার এক্সাম্পল দিয়ে দেবে, বাকিগুলো তো অটোমেটিক্যালি। নাকি বুঝতে পারছো না? একদম ঠিক আছে তো? চলো নেক্সট। নেক্সট হচ্ছে এই এমসিকিউটা কি বলছে দেখে নাও। f from 0 4 to r be defined by, এটা হয়ে গেছে? এটা কিভাবে করা হয়েছিল? যে পার্টিশনের পয়েন্টগুলোকে ধরে ধরে, তাই তো? পার্টিশনের পয়েন্ট বলে দেওয়া আছে। পার্টিশনের পয়েন্ট হচ্ছে 1 2 3 4। আচ্ছা, জিরোটা তো নেই, ওটা একটা কনফিউশনের জায়গা ছিল। ইয়েস অর নো? পার্টিশনটা হচ্ছে পি, আর তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 1 2 3 4। তাহলে তাই যদি হয় রে বাবা, তাহলে 1 থেকে শুরু করবে। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি বলি যে ইউপিএফ কত, এলপিএফ কত, সেটা তোমাকে বের করতে হবে। সেটা আবার খুব একটা সুবিধার নয়। কেন? কারণ 1 থেকে, মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং দেখাতে হবে তার। হ্যাঁ, ফাংশনটা আবার মনোটোন ইনক্রিজিং কোন কোন জায়গায়, ডিক্রিজিং কোন কোন জায়গায়, সেটার উপর নির্ভর করে করতে হবে, তাই তো? ভালোই কঠিন ছিল। করে দেবো না? পারবে? এটা করানো হয়েছিল অনেকদিন আগে। হ্যাঁ স্যার, পুরোটা করিয়ে দিয়েছিল। ওকে, তাহলে এটা মনোটোন ইনক্রিজিং ডিক্রিজিং কি করে দেখাবে? ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে গেটার জিরো কখন হচ্ছে সেটা দেখবে। 4x³ মাইনাস 12x স্কোয়ার আর 0। তারপর তুমি এখান থেকে পেতে পারো 4x² x মাইনাস 3। তার মানে 3 থেকে বড় হলে ইনক্রিজিং, 3 থেকে ছোট হলে ডিক্রিজিং। বোঝা গেল? ইয়েস অর নো? তাহলে ইনক্রিজিং ডিক্রিজিং এর গল্প যখন হবে, 3 থেকে বড় যদি হয় তাহলে ইনক্রিজিং, 3 থেকে ছোট যদি হয় তাহলে ডিক্রিজিং। তার মানে এরকম ছবি। আর এখানে 1 থেকে শুরু, তাহলে 1 2 1 2 3 আর লাস্টে 4। ব্যাস, আমার মনে হয় আর কিছু বলার দরকার নেই। ইয়েস অর নো? এবার তোমরা ইউপিএফ বের করবে, এলপিএফ বের করবে, করলে অ্যান্সারটা চলে আসবে। ভালো একটা প্রবলেম। তাহলে এই গেল, আর কিছু নেই। এবার কি বলছো, ইমপ্রপারটা করব না দরকার নেই আর? হ্যাঁ স্যার বলুন। ইমপ্রপার বলবো? ইমপ্রপারের সাধারণত খুব সহজ সহজ প্রবলেম থাকে,
সেটা পারা যায়, যেমন ইমপ্রপারের একটা এমসিকিউ। ইমপ্রপারের একটা এমসিকিউ, 0 থেকে ইনফিনিটি রুট টি ই টু দি পাওয়ার মাইনাস টি কিউব ডিটি ইজ ইকুয়াল টু, এটা তো পেরে যাবে একদম শিওর, ইয়েস অর নো, কারণ এই অঙ্কগুলো করা হয়েছে। তাহলে এই প্রবলেমটা যখনই আসবে, এটা ইমপ্রপার কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে সেই জন্য, আর জিরোটাও কিন্তু নিচের দিকে আসতে পারে, সেই জন্য জিরোটাও আমার দরকার। তা আমি তোমাদেরকে সাজেস্ট করব পারফেক্টলি লিখবে পরীক্ষার সময় রুট টি ই টু দি পাওয়ার মাইনাস টি কিউব ডিটি, পারফেক্টলি লিখবে। পারফেক্টলি লিখবে মানে লিমিট এপসাইলন টেন্স টু 0 প্লাস আর বি টেন্স টু ইনফিনিটি করে এখানে লিখবে এটা এপসাইলন থেকে বি রুট আন্ডার অফ টি ই টু দি পাওয়ার মাইনাস টি কিউব ডিটি লিখলে আমাদের কাজ কি, টি কিউবটাকে কিছু একটা ধরে নেওয়া, ধরো এক্সই ধরে নিলাম, তাহলে 3t স্কোয়ার ডিটি সমান সমান ডিএক্স, তার মানে ডিটির মান হবে 1/3 ডিএক্স বাই টি স্কোয়ার। টি স্কোয়ারটাকে আবার লিখতে পারি এক্স টু দি পাওয়ার 2/3, ইয়েস অর নো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এক্স টু দি পাওয়ার 2/3। তাহলে ফাইনালি আমার লিমিটগুলো কিভাবে চেঞ্জ হবে, এপসাইলন টেন্স টু 0 প্লাস বি টেন্স টু ইনফিনিটি, তাহলে এখানে এপসাইলন কিউব আর বি কিউব, এখানে পাচ্ছ ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্রবলেম নেই, হ্যাঁ জিরোতে তো প্রবলেম নেই। জিরোতে প্রবলেম আছে রে বাবা, দাঁড়া বলছি। তাহলে এটা বলছি সমস্যা আছে একটা। তারপরে এখানে হবে ডিটি, ডিটির নিচে কি বসবে, ডিটির নিচে বসবে এক্স টু দি পাওয়ার 2/3 আর একটা 1/3, একটা 1/3 আর একটা রুট টি আছে, রুটটির জায়গায় কত বসবে, রুটটির জায়গায় কত বসবে এক্স টু দি পাওয়ার 1/6, হ্যাঁ না না, জিরোতে প্রবলেম নেই, আমিও ভাবছিলাম, কিন্তু এক্সও তো বসবে, তাহলে এক্সও তো জিরো নিচের দিকে আছে, বোঝা গেছে এবার, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে জিরোতে প্রবলেম আছে, জিরোতে প্রবলেম থাকুক না থাকুক লিখতে হবে। এবার লিমিটটা তুমি বসিয়ে দাও এখানে, 0 থেকে ইনফিনিটি 1/3 বাইরে বের করে নাও ই টু দি পাওয়ার মাইনাস এক্স, আর এখানে হবে এক্স টু দি পাওয়ার 1/6 মাইনাস 2/3 ডিটি, তার মানে 1/3 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 6, তো তাহলে নিচে 6 আর উপরে তোমার হবে 1 মাইনাস আবার এটা 2/4, তাহলে ডিটি, তাহলে তুমি ডিএক্স ডিএক্স সরি ডিএক্স, তাহলে এটাও ডিএক্স এটাও ডিএক্স, তাহলে 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 3/1, তাহলে 1/2। এইবার দেখো 0 পয়েন্টে সত্যি ডিস্টারবেন্স আছে, ইয়েস অর নো? সবাই বুঝতে পেরে গেছো? এদেরকে আমরা আবার কি লিখতে পারি, 1/2 কে কি লিখতে পারি 1/2 মাইনাস 1, তার মানে 1/3 গামা হাফ মানে কত, √π/3, অ্যান্সার হচ্ছে √π/3, অ্যান্সার হচ্ছে √π/3। সো পারফেক্টলি অ্যান্সারটা করার চেষ্টা করবে। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। ভালো একটা প্রবলেম এমসিকিউ পরীক্ষার সময় আসলে যেন তোমরা নামাতে পারো। ক্লিয়ার রে বাবা? একদম সমস্যা মাথা কার কার ঘুরে যাচ্ছে, কে কে বলছো ছেড়ে দিন স্যার আর পারবো না। এবার যা ছেলেপেলেগুলো টপোলজিতে অ্যান্সার করেছে, ডিফারেন্সিয়াল জিওমেট্রিতে 1-2জন অ্যান্সার করেছে, সে কালকে ছিল, এসে বলছে যে স্যার এরকম পরীক্ষা আমি কোনোদিনই দেইনি, 65-এর মধ্যে 70 অ্যান্সার করেছি, 70 করে সব অ্যান্সার করেছে দেখছি। বেশ কজন বলছে যে পরীক্ষা দিয়ে স্যার স্যাটিসফাইড হয়ে গেলাম।
পরীক্ষা দেওয়ার আগে পর্যন্ত বলছিল খুব টাফ, কঠিন স্যার, পরীক্ষা দেওয়ার পর বলছে দারুণ সহজ, এইগুলো কেন আগে ছিল না। তো যদিও সেমিস্টার 6 একটু চাপ ছিল, কিন্তু ওইসব ছেলেপেলেগুলো বলছে যাদের ভালো পরীক্ষায় হয়েছে তারাই তো দেখা করতে এসে, সেটাও একটা ব্যাপার। সবাই কি আর দেখা করতে আসবে? ভালো পরীক্ষা হয়নি স্যার এমনিই চলে গেল, না হবে না, এমনি মন টন খারাপ থাকে। তো এত ভালো পরীক্ষা টরীক্ষা দিয়েছে সব ছেলেপেলেগুলো ভাবতে পারবে না, দারুণ পরীক্ষা দিয়ে, টপোলজির মতো সাবজেক্ট, দারুণ পরীক্ষা দিয়ে, দারুণ, সত্যি সত্যি। কি করে এটা হতে পারে কি জানে, কঠিন সাবজেক্ট বাট মজা পেয়েছে। একজন দুজন বলছে স্যার পাশ করে যাব, তা আমি বলছি পাশ করে গেলেই শুধু হয়ে গেল? বলছে পাশ করে গেছি ব্যাস তাতেই। তা আমি তাহলে সাবজেক্টটা কেমন লাগলো বলো? সাবজেক্ট স্যার খুব সহজ, মানে খুব ভালো, আমি পারিনি আলাদা ব্যাপার, কিন্তু সাবজেক্ট খুব ভালো। এটা কি হবে? ইমপ্রপার ইন্টিগ্রাল কনভার্জেন্ট ইফ দিস ওয়ান। কি করে করবে কেউ একজন? কখন কনভার্জেন্ট হবে, কি করে করবে? mu minus 2 greater than 1. তাহলে মিউ Option 4 হবে। মিউ মাইনাস টু Greater than 1. যেহেতু এটা ফার্স্ট কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রাল গ্রেটার ওয়ান, তাহলে মিউ এর মান গ্রেটার 3। কিন্তু প্রমাণ করবে কি করে? পরীক্ষার সময় যদি আসে পারবে প্রুফ করতে? ভেরিফিকেশন তো চাইছে, এটুকু লিখলে হয়ে যাবে, অবশ্যই হবে। তাহলে তোমরা এক কাজ করবে, ফাই অফ বি সমান সমান 0 থেকে ইনফিনিটি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার মিউ মাইনাস 2, এটা লিখবে। ঠিক আছে, এটা বি লিখলে, ফাই অফ বি, এটা লেট করার দরকার নেই দিস ওয়ান। এবার চলে আসে এর ইন্টিগ্রেশন করো, এক্স টু দি পাওয়ার মিউ মাইনাস মিউ প্লাস 2 উপরে নিয়ে যাচ্ছি, তাই তো, মাইনাস মিউ প্লাস 2 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস মিউ প্লাস 2 প্লাস 1, তার লিমিট 0 থেকে বি। জিরো ছিল রে বাবা, জিরো তো ছিল না, আচ্ছা আচ্ছা সরি 1 ছিল, কারণ 0 থাকলে তো আবার সমস্যা হয়ে যাবে। তাহলে এটা 1 ছিল, বুঝলে? এবার চলে আসো, এই টার্মটা আমার 1 যখন বসাবো, তার মানে তুমি পাচ্ছ এক্স টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস 3 মাইনাস মিউ প্লাস 3 1 থেকে বি। তার মানে আমরা বি যখন বসাচ্ছি তাহলে এক্স টু দি পাওয়ার বি টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস 3, নিচের দিকে মাইনাস মিউ প্লাস 3 মাইনাস 1 বাই মাইনাস মিউ প্লাস 3 হলো। এবার আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে লিমিট বি টেন্স টু ইনফিনিটি নেওয়া। লিমিট বি টেন্স টু ইনফিনিটি নিলে ফাই বি আসবে, লিমিট বি টেন্স টু ইনফিনিটি নিলে বি টু দি পাওয়ার মাইনাস মিউ প্লাস 3 বাই মাইনাস মিউ প্লাস 3 মাইনাস মিউ প্লাস 3 হবে, হলো। এবার এই টার্মটা ফাইনাইট হবে যদি মিউ মিউ মাইনাস মিউ প্লাস 3টা নেগেটিভ হয়, তবে ফাইনাইট হবে, নাহলে হবে না। তাহলে এটা যদি নেগেটিভ হয় ইফ দিস ওয়ান, তাহলে এটা ফাইনাইট হবে, আদারওয়াইজ কিন্তু ফাইনাইট হতে পারে না। কথা বোঝা গেছে? ইয়েস অর নো? তাহলে এটা মিউ মাইনাস 3 হবে ইফ ইফ মাইনাস মিউ লেস মাইনাস 3, দ্যাট ইজ ইফ মিউ গ্রেটার 3। তার মানে এই লিমিটটা ফাইনাইট হচ্ছে যদি এটা হয়, তাহলে দেওয়ার পর আমরা কি বলবো? 1 থেকে ইনফিনিটি 1 বাই এক্স টু দি পাওয়ার mu minus 2 dx is convergent if and only mu greater 3. এটা কনভার্জেন্ট হবে if and only mu greater 3. এটা কনভার্জেন্ট হবে if and only mu greater 3. কথা বোঝা গেছে? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? হ্যাঁ না না? হ্যাঁ স্যার।
কিন্তু মিউ টেস্টের মতো করে যেটা ছিল ওটাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ওটা লিখলেও হবে। এটা তো পারফেক্ট হলো। আগে যেটা করেছিলাম সেটাও তোমরা লিখতে পারো পরীক্ষার সময়। ওকে, এই গেল। সিকোয়েন্স অফ ফাংশনের যে অঙ্ক টঙ্কগুলো আছে সেগুলোও খুব সুন্দর, সহজে পেরে যাওয়া উচিত। তো পাওয়ার সিরিজের অঙ্কগুলো পরীক্ষার সময় আসে। পাওয়ার সিরিজগুলো কি বলতে চাইছে বলবো একটু। হ্যাঁ স্যার বলুন। পাওয়ার সিরিজের অঙ্ক করার জন্য নিয়ম কি, রেডিয়াস অফ কনভারজেন্সের অঙ্ক পরীক্ষার সময় দেবেই, একদম 100% গ্যারেন্টি। ভেরি সিম্পল, এর থেকে সহজ কিছু হতে পারে না। তবু আমি বলে দিচ্ছি, যদি এটা থাকে তাহলে বলছে রেডিয়াস অফ কনভারজেন্স কত হবে সেটা বের করো। তাহলে লেট সামেশন এন এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 to infinity be the given power series where a0 মান কত, আমি যে 0, a0 তো নেই এখানে, তাহলে a1 এর মান থাকবে। আমি যে a1 এর মান কত বা an এর মান কত, আমরা বলবো an এর মান হবে 1/n টু দি পাওয়ার n। n বিলংস টু ন্যাচারাল নাম্বার। খেয়াল করো, n এর মান যদি 1 হয় তাহলে 1, তাহলে প্রথমটা 1। n এর মান যদি 2 হয় তাহলে 2 স্কোয়ার, 3 হলে 3 স্কোয়ার, এইভাবে করে চলছে। কচি হাডামার থিওরাম বলছে রেডিয়াস অফ কনভারজেন্স যদি r হয় তাহলে 1/r এর মান কি হবে, আপার লিমিট an তার টু দি পাওয়ার 1/n। এটা হচ্ছে কচি হাডামার থিওরাম। কচি হাডামার থিওরাম এটাকে বলছে। তাহলে আপার লিমিট an এর জায়গায় মান বসাও 1/n টু দি পাওয়ার n। তার মডুলাস দেওয়ার আর দরকার নেই, তবু আমি দিচ্ছি 1/n। তাহলে আলটিমেটলি আমরা বুঝতে পারছি n টেন্স টু ইনফিনিটি, এটাও n টেন্স টু ইনফিনিটি। দিস ইকুয়ালস টু আপার লিমিট, এদের মানটা কি হবে, শুধু পড়ে থাকবে 1/n। 1/n পড়ে থাকলে n টেন্স টু ইনফিনিটি 1/n, 1/n পড়ে থাকলে কি হচ্ছে না, ইনফিনিটি 0 হয়ে যাচ্ছে, n টেন্স টু ইনফিনিটিতে 0 হয়ে যাচ্ছে। 0 হলে আমরা কি পাচ্ছি, r এর মানটা ইনফিনিটি পাচ্ছি। r এর মান ইনফিনিটি, এটার মানে কি, r এর মান ইনফিনিটি কথাটির মানে হচ্ছে রেডিয়াস অফ কনভারজেন্স হচ্ছে ইনফিনিটি, অর্থাৎ পুরো জায়গায় মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি, এটা হচ্ছে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স। তার মানে সব জায়গায় কনভারজেন্স। তার মানে এই পাওয়ার সিরিজটা এক্স এর যে কোনো মানের জন্য কনভারজেন্ট হবে, যে কোনো মানের জন্য কনভারজেন্ট হবে। আমার তো রেডিয়াস অফ কনভারজেন্স বের করতে বলেছে, তাহলে এটা অ্যান্সার বের করলেই হয়ে গেল। তাহলে কি বোঝা গেল, যে রেডিয়াস অফ কনভারজেন্স আর এর মান হচ্ছে ইনফিনিটি। এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষার সময় আসবেই। ইন্টারভ্যাল অফ কনভারজেন্স যদি বের করতে বলে তাহলে তুমি ইন্টারভ্যাল অফ কনভারজেন্স বের করার নিয়ম কি না, মড এক্স লেস আর, এটা হচ্ছে ইন্টারভ্যাল অফ কনভারজেন্স। অর্থাৎ এক্স এর মান কি হবে, -r থেকে r। তাহলে -r থেকে r যেহেতু মানে এক্স এর এই মানগুলোর জন্য কনভারজেন্ট হবে, আর এর মান যেহেতু ইনফিনিটি, তাহলে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এই জায়গায় সমস্ত মানের জন্য কনভারজেন্ট হবে। মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি সমস্ত মানের জন্য কনভারজেন্ট হবে। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার? কারো কোনো কোয়েরি আছে? কারো কোনো কোয়েরি আছে? এটা ঠিক আছে একদম। যেমন এখানে বলছে given that interval of convergence of the power series is this one for suitable a, তাহলে কোনটা হওয়া উচিত? তাহলে এটা কত সুন্দর একটা প্রবলেম, খেয়াল করো। বলছে যে কোনো একটা পাওয়ার সিরিজের নাকি এটা হচ্ছে তার ইন্টারভ্যাল অফ কনভারজেন্স, তাহলে কোনটা হওয়া উচিত? অর্থাৎ এক্স এর মানগুলো থাকবে তোমার -4 আর 2 এর মধ্যে। এক্স এর মানগুলো -4 2 এর মধ্যে আছে, তাহলে কোন পাওয়ার সিরিজটা হওয়া উচিত? তাহলে -4 লেস এক্স লেস 2। আমি কি করলাম, বোথ সাইড এখানে 1 দিয়ে প্লাস করে দিলাম। 1 দিয়ে প্লাস করলে কি হবে, -4 + 1 লেস x + 1 লেস 2 + 1। তার মানে আমরা এখানে কি পাবো, -3 লেস x + 1 লেস 3 পাবো, -3 লেস x + 1 লেস এটা পাবো। অর্থাৎ x + 1 এর মডুলাস
লেস 3 পাবো, এক্স প্লাস ওয়ানের মডুলাস লেস 3, এটা মানে হচ্ছে যে পাওয়ার সিরিজ বলছো সেই পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স হচ্ছে 3, আর রিকোয়ার্ড পাওয়ার সিরিজটা কী হবে, এন এক্স প্লাস ওয়ান তার টু দি পাওয়ার এন, এন ইকুয়াস টু 0 টু ইনফিনিটি। এটা হলো রিকোয়ার্ড পাওয়ার সিরিজ। কেন এটা রিকোয়ার্ড পাওয়ার সিরিজ? কারণ এই পাওয়ার সিরিজের যদি আর এর মান 3 আসে তাহলে এক্স প্লাস ওয়ান তার মডুলাস লেস 3, সেটা হলো আমার ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। এক্স প্লাস ওয়ানের মডুলাস লেস 3, সেটা হলো ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। তাহলে আলটিমেট অ্যান্সার কোনটা হচ্ছে? 3 নম্বরটা। বোঝা গেছে? ভালো প্রবলেম, খুব সুন্দর একটা প্রবলেম। ক্লিয়ার? ফুরিয়ার সিরিজ থেকে এরকম একটা প্রবলেম দেবে, যে প্রবলেমগুলো তোমরা পেরে যাওয়া উচিত। 2022টা কি আছে একটু দেখে নিই লাস্টের দিকের প্রবলেমগুলোতে। 2022-এ ইমপ্রপার ইন্টিগ্রালের একটা প্রবলেম দিয়েছে, যেটা ভেরি সিম্পল। আমার তো মনে হয় কিছু বলার নেই এখানে। ইমপ্রপার ইন্টিগ্রালের প্রবলেম, বলো তো কি বলেছে এখানে? বলছে এটা কখন কনভার্জেন্ট হবে। আমি যে এক্স এর ডিগ্রি দিয়ে বোঝা যায়, তাহলে এক্স এর ডিগ্রি কত, এফ এক্স কত, কেউ একজন? এফ এক্স কত, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচে এক্স প্লাস ওয়ান। ফার্স্ট কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রালের ক্ষেত্রে এটা গ্রেটার 0। তাহলে বলো তো রে বাবা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি কত হবে? কেউ একজন বলো, কত হবে? কত নেবো বলো, এক্স টু দি পাওয়ার কত নেবো? 1 minus n 1 মাইনাস এন কেন নেব? ডিগ্রিটাকে তো সমান করতে হবে। ওভারঅল ডিগ্রি কত? ওভারঅল ডিগ্রি নিচে কত দেখেছো? minus n নিচের দিকে ডিগ্রি হচ্ছে, এখানে হচ্ছে 1 একটা, তাহলে মাইনাস এন প্লাস 1 মাইনাস 1, তাহলে মাইনাস এন। মাইনাস এন হচ্ছে ওভারঅল ডিগ্রি, তাহলে এটা মাইনাস এন দিয়ে দাও, দিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এন, নাকি ভুল বলছি? এক্স টু দি পাওয়ার মাইনাস এন, উপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, নিচের দিকে এক্স প্লাস ওয়ান। তাহলে এন টেন্স টু ইনফিনিটি কি করবে? বলো কেউ একজন। জিরো আসবে, তাই তো? তাহলে এক কাজ করো, বেস্ট হচ্ছে এখানে আরো একটা ডিগ্রি দাও, তার মানে মাইনাস এন তো আউট হবে, তাহলে মাইনাস এন এটা মাইনাস ওয়ান, আলটিমেটলি এটা প্লাস টু করো, মাইনাস এন প্লাস টু, মাইনাস এন প্লাস টু। এবার কি হবে দেখো দেখি, এবার দেখো দেখি টোটাল ডিগ্রিটা কিভাবে আমরা ক্যালকুলেট করি সেটাও বলে দিচ্ছি। দেখো টোটাল ডিগ্রি ক্যালকুলেট করার নিয়ম হচ্ছে যে উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান। তাহলে ওভারঅল ডিগ্রি কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু। তাহলে নিচের ডিগ্রি কত হবে, 2 মাইনাস এন, 2 মাইনাস এন মানে মাইনাস এন প্লাস টু। তাহলে এটা নিতে হবে। এটা নিলে আমরা কি পাচ্ছি, উপর থেকে কেটে গিয়ে শুধু উপরে এক্স আর নিচে এক্স প্লাস ওয়ান। এবার এক্স দিয়ে ভাগ করে দাও, লিমিট এন টেন্স টু এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স দিয়ে ভাগ করলে 1 প্লাস 1 বাই এক্স, এক্স টেন্স টু ইনফিনিটি করলে এটা কত হবে, এক্স টেন্স টু ইনফিনিটি করলে 1 বাই এক্স কত হবে, 0, দিস ইকুয়ালস টু 1, নট ইকুয়ালস টু 0। যেই 1 আসলো নট ইকুয়ালস টু 0। এবার বলো দেখি, বাই মিউ টেস্ট 0 to 1 নাকি 1 to infinity x to the power n minus 1 x plus 1 dx is convergent। কখন কনভার্জেন্ট হবে, ইফ। কখন এটা কনভার্জেন্ট হবে, ইফ। কেউ একজন
যখন -n + 2 greater 1, that is if, এটা if and only বলতে পারো, that is if and only -n greater -1, that is if and only n যখন less 1, তাহলে n এর মান -1 হলে এটা কনভার্জেন্ট হবে, n এর মান -1 হলে কনভার্জেন্ট, তাহলে এটা চান্স। সেগুলো ভালো প্রবলেম, এই প্রবলেমগুলো পারবে না তো আর কি পারবে, এত কিছু যে শেখানো হয়েছে সেগুলো তো পারার জন্যই, তাই না? সো ভালো একটা প্রবলেম দিস ওয়ান, আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। নেক্সট চলে আসো ইমপ্রপার ইন্টিগ্রেশনের আরেকটা প্রবলেম। এই ইমপ্রপার ইন্টিগ্রেশনের প্রবলেমটা একদম পরিচিত, x² কিছু একটা ধরে নিলেই অ্যান্সার চলে আসবে। আমার তো মনে হচ্ছে √π/2 টাইপের কিছু একটা আসবে, তো এটা ভালো একটা প্রবলেম, সহজ একটা প্রবলেম। এরপরে আছে রেডিয়াস অফ কনভার্জেন্স। আমি বলেছিলাম পাওয়ার সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স বের করা একটা পরীক্ষার সময় দেবেই একটা অঙ্ক, দেবে একদম 100% গ্যারেন্টি। তাহলে এই প্রবলেমগুলো যদি থাকে, an এর মান হবে 2n তার ফ্যাক্টরিয়াল, নিচের দিকে n ফ্যাক্টরিয়াল তার স্কোয়ার, an এর মান হচ্ছে দিস ওয়ান। তাহলে আমরা এখান থেকে কি পাবো, an যদি এটা পাই তাহলে an/an + 1, এই রেশিও টেস্টটা নিতে পারো, চাইলে তুমি রেশিও টেস্টে উপরের দিকটাতে বড় an + 1 নিলে, an নিলে, এই রেশিও টেস্টের লিমিটিং ভ্যালু বেরোলে 1/r, এর ভ্যালুটা বের করলে অ্যান্সার। তো লিমিটিং ভ্যালু তো বের করতে পারবে। বুঝতে পারছো কি বলছি, ইয়েস অর নো, নাকি বোঝা যাচ্ছে না? দিয়ে আর এর মান পেয়ে যাবে, আর এর মান ক্যালকুলেট করবে, অ্যান্সার চলে আসবে। সব ভালো, বেশ কিছু প্রবলেম এরকম আছে। 2023-এর কোশ্চেনটা একবার দেখি। 2023-এর কোশ্চেনে আমরা ইমপ্রপারের কোশ্চেনগুলো কি আছে, আগে রেডিয়াস, আচ্ছা পাওয়ার সিরিজের একটা প্রবলেম আছে, কোথায় কনভার্স করবে। এই যে রেডিয়াস অফ কনভার্জেন্সের এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, অনেক সময় তোমরা কনফিউজড হয়ে যাও যে কি হবে রেডিয়াস অফ কনভার্জেন্সের, এটা ভালো একটা প্রবলেম, খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম, অনেকে এটা কনফিউজ ছিলে। পাওয়ার সিরিজটা এই টাইপের, অর্থাৎ এখানে x+2 দিয়েই থাকুক, নো প্রবলেম। an এর মান কত যদি জিজ্ঞাসা করো, তাহলে an এর মান হচ্ছে ফ্যাক্টরিয়াল n/n², তাহলে রেশিও টেস্ট করছি an + 1/an, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই রেশিও টেস্টটা করছি। তা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমরা কি পাবো, n + 1 তার ফ্যাক্টরিয়াল, n + 1 তার ফ্যাক্টরিয়াল, আর নিচের দিকে থাকবে n + 1 তার টু দি পাওয়ার n + 1, n + 1 ফ্যাক্টরিয়াল, আর নিচের দিকে হচ্ছে n + 1 তার টু দি পাওয়ার n + 1, ইন্টু করলে উপরে পাবে n টু দি পাওয়ার n, আর নিচে n ফ্যাক্টরিয়াল। ফাইনালি ক্যালকুলেশন করলে কি পাওয়া যাচ্ছে একটু দেখে নাও, n ফ্যাক্টরিয়াল কেটে গিয়ে এটা n + 1, আর নিচের দিকে হচ্ছে n + 1 তার টু দি পাওয়ার n + 1 ইন্টু n টু দি পাওয়ার n। এবার সব কাটলে আমরা পাবো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n টু দি পাওয়ার n, নিচে n + 1 তার টু দি পাওয়ার n, ভ্যালুগুলো বসাও, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/1 + 1/n তার টু দি পাওয়ার n, এদের মানে হচ্ছে 1/e, আমরা কি জানি, এটাই আমার 1/r, 1/r হচ্ছে দিস ওয়ান। তাহলে ফাইনালি আমরা কি পাবো, r এর মানটা হবে e, তাহলে r এর মান e, তারপর রেডিয়াস অফ কনভার্জেন্স তুমি পেয়ে গেলে। তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স, তাহলে দেয়ারফর রেডিয়াস অফ কনভার্জেন্স ইজ হচ্ছে e, অ্যান্ড ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স সেটা আবার কত হবে, ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স হবে মডিউলাস অফ যা থাকবে, কি আছে এখানে x+1 x+2 আছে, ইয়েস, তাহলে মডিউলাস অফ ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স আবার কি হবে, x+2 তার মডুলাস লেস r, এটা হচ্ছে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। তার মানে x+2 তার মডুলাস লেস r এর জায়গায় বসবে e, তার মানে x এর মানটা আমরা ব্রেক করলে পাবো -2 + e,
আর এই দিকে হচ্ছে -2 -e, তার মানে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স কি পাচ্ছ, -2 -e -2 +e। বোঝাতে পেরেছি লাস্ট লাইনটাই? ইয়েস অর নো? -2 -e করে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স। তাহলে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স তুমি একটু অন্যভাবে লিখতে পারো। ইন্টারভ্যাল অফ কনভার্জেন্স ইজ বলে সেই সমস্ত এক্স সাচ দ্যাট বলে দিস ওয়ান। তারপরে লাইনটাকে আর একটু কায়দা করে লিখলে বেটার হলো। এটা সমান সমান সেই সমস্ত এক্স সাচ দ্যাট বলে দিস ওয়ান, তার মানে সেই সমস্ত এক্স সাচ দ্যাট বলে দিস ওয়ান। তার মানে আমরা বলবো যে এটা পারফেক্ট হলো। ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পারছো কিনা? রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য পাওয়ার সিরিজ সেটা হচ্ছে -2 -e -2 +e। এই হলো রেডিয়াস অফ কনভার্জেন্স। আমার কথা শোনো, রেডিয়াস অফ কনভার্জেন্স পেয়ে গেলে ইন্টারভ্যাল অফ কনভার্জেন্সও তুমি খুব সহজে পেয়ে যেতে যদি পাওয়ার সিরিজটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকতো। কিন্তু পাওয়ার সিরিজটা অ্যাবাউট -2 বলেছে। -2 অ্যাবাউটে পাওয়ার সিরিজের ক্ষেত্রে কিন্তু এই হালকা চেঞ্জটা হয়। সেই চেঞ্জটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বেটার ফিলিংস হয়েছে? ইয়েস অর নো? তোমাদের কি একটু হলেও বেটার ফিলিংস হলো? এইভাবে লিখবে, ঠিক আছে? নেক্সট চলে আসো, সিকোয়েন্স অফ ফাংশন আছে, সিরিজ অফ ফাংশন, সবই অ্যান্সার করা যায়, খুব সহজ, কিছুই নেই ইম্পর্টেন্ট, ভালো ভালো বেশ প্রবলেম। এই যে লগারিদমিক অফ দিস ওয়ান, এইটা যদি পরীক্ষার সময় আসে তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করব এই অঙ্কটা পরীক্ষায় আসলে তোমরা অনেকে আমার মনে হচ্ছে ছেড়ে পালিয়ে আসবে, দিয়ে বলবে স্যার জানেন তো খুব কঠিন কোশ্চিন হয়েছিল, খুব কঠিন, কেউ পারবে, আমার মনে হচ্ছে এরকম হবে। কিন্তু এটা ভেরি সিম্পল। যদি বলো কেন, কারণ আমাদের কাজই হচ্ছে লগারিদমিক অফ 1/x কে কিছু একটা ধরে নেওয়া। ধরো টি, লগারিদমিক অফ 1/x কে টি ধরেছো মানে 1/x এর মান তাহলে e⁻t হবে। তাহলে x এর মান কত হবে? x এর মান তাহলে হবে e⁻−t। তাহলে তুমি x সমান সমান এমনটি ধরলে, x হচ্ছে দিস ওয়ান। x যদি এটা হয় তাহলে dx এর মান কত হবে? আমি যে dx এর মান হবে e⁻−t, একটা মাইনাস আসবে আর dt হবে। ইয়েস অর নো? হ্যাঁ না না? সবাই বুঝতে পারছো কিনা? তাহলে এটা গেল। এবার তুমি লিমিটটাও সেইভাবে চেঞ্জ করে নিতে পারো প্রয়োজনে। তাহলে এখানে এক্স আর টি যখন 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 এক্স এর মান এক্স এর মান 0, ভালো করে বোঝো বাবা, এক্স তো ছিলই না, এক্স এর মান যখন 0, এক্স 0 হতে পারে, এক্স যদি 0 হয় তাহলে 1/0 কথাটির মানে কি? ইনফিনিটি, লগ ইনফিনিটি ইনফিনিটি, তাহলে টি এর মান ইনফিনিটি। যখন এক্স এর মান 1 তাহলে এটা 0। জিরো দিলে তো 1 হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, e⁻0 1 হয়ে যেত না? e⁻0 মানে কোথায় বসাবে? এক্স এর মান তো বললাম আমি তো টি এর মান বললাম না, এক্স এর মান। তাহলে এটা পেলে, যেই পেয়ে গেলে এবার চলে আসো তাহলে দেয়ারফর 0 থেকে 1, 0 থেকে 1 x⁻m - 1 logarithmic of 1/x তার টু দি পাওয়ার n-1 dx। কেন এত কঠিন ছিল? এটা অনলাইনে পরীক্ষা হয়েছিল সেই জন্য কঠিন ছিল। আর অনলাইনে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার কোশ্চিনটাও আমরা যখন পেরে যাচ্ছি তার মানে আমরা অন্য লেভেলে আছি এখন, আমরা যেন সব পারি এরকম একটা ব্যাপার। 0 থেকে ইনফিনিটি, যখন 0 তখন ইনফিনিটি, তাহলে ইনফিনিটি থেকে 0 হলো। x⁻x এর জায়গায় এটা হলে এটা e⁻m-1 × t হবে। আর এই মানটা কত হবে রে বাবা? e⁻−t না, লগারিদমিক অফ দিস ওয়ান, তাহলে t হবে এটা, তাহলে এটা হবে t⁻m-1
n মাইনাস ওয়ান, ডিএক্স এর জায়গায় বসবে ডিটি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টিডিটি, এমন বসবে। তারপর লাইনে কি পাওয়া যাচ্ছে, মাইনাসের জন্য এটা 0 থেকে ইনফিনিটি, এই দুটো টার্ম নিলে ই টু দি পাওয়ার মাইনাস এম টি টি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিটি। হ্যাঁ না না, ইয়েস অর নো, সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এবার কি করবে, এই এম টি যেটা দেখতে পাচ্ছ তাকে প্রয়োজনে একটা অন্য কিছু নিয়ে নাও, ইউ। তাহলে এম ডিটি সমান সমান ডি ইউ, লিমিটটাও সেইভাবে চেঞ্জ হয়ে যাবে 0 থেকে ইনফিনিটি, ই টু দি পাওয়ার মাইনাস ইউ, টি এর জায়গায় বসবে ইউ বাই এম তার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর একটা আবার ডিটির জায়গায় ডি ইউ বাই এম আসবে। তার মানে আমরা যেন এখানে পাচ্ছি 1 বাই এম টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, না এম টু দি পাওয়ার এন, 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস ইউ, ইউ টু দি পাওয়ার এন মাইনাস ইউ ডি ইউ। ফাইনালি আমরা কি পাচ্ছি, 1 বাই এম টু দি পাওয়ার এন গামা এন। তাহলে গামা এন বাই এম টু দি পাওয়ার এন হচ্ছে অ্যান্সার, গামা এন বাই এম টু দি পাওয়ার এন হচ্ছে অ্যান্সার, গামা এন বাই এম টু দি পাওয়ার এন, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল? সো সিম্পল প্রবলেম এমন করে ঘুরিয়ে দিয়েছিল দিয়ে সব ছেলে পেলেগুলো ঘেটে ফেলতো, এটা করতে পারতো না, যাই বলো। ক্লিয়ার? লাস্ট পার্টটা লাস্ট পার্ট তো এটাই রে বাবা। বুঝে গেছে? ক্লিয়ার? খুব কঠিন, খুব কঠিন লাগলো? সবাই সব করে দিচ্ছি কিন্তু কেউ করে দেবে না সব, যে এমন নয় যে আমি প্র্যাকটিস করেছি, না, ফার্স্ট টাইম করছি, দেখছি মনে হচ্ছে হঠাৎ করে হয়ে যাচ্ছে। আর এটা যখন পেরে যাচ্ছি তখন একটু স্যাটিসফ্যাকশন আসছে যে ভালো লাগছে যে হয়ে যাচ্ছে দেন এন্ড দেন। ওকে, নেক্সট I1 I2 এইগুলো ইমপ্রপার ইন্টিগ্রাল। তো এক্স টু দি পাওয়ার লগারিদমিক 1 বাই 100 এক্স টু দি পাওয়ার দিস ওয়ান, আমার তো মনে হচ্ছে এটা বেস 10 বলা আছে। কি মনে হচ্ছে, এটা পারা যাবে কোনোদিন? মনে হচ্ছে, কি মনে হচ্ছে তোমাদের, এটা পারা যাবে? বলো স্যার, আমি কেন, আমার বাড়ির কোনো লোকই পারবে না? আপনি পারলে আমরা আমি পারবো? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি কেন, আমার বাড়ির লোক কেউ পারবে না এরকম মনে হচ্ছে। কিন্তু আমি একটা আইডিয়া পেয়েছি, দেখতে পাচ্ছি, সেটা লগারিদমিক অফ 1 বাই 100, ওটা মানে তাহলে লগারিদমিক অফ 1 বাই 100-কে আমি কি লিখতে পারি, লগারিদমিক অফ 100, তার একটা মাইনাস নাকি, তাহলে মাইনাস লগারিদমিক অফ 10 স্কোয়ার, তাহলে -2 log 10, কিছু নেই মানে বেস 10, তাহলে এটা -2। হ্যাঁ না না, ইয়েস অর নো, ক্লিয়ার কি না? কেউ বুঝতে পারছে? হ্যাঁ, বেস 10 হবে কেন? লগারিদমিক তো বেস 10ই হয়, আর ln থাকলে বেস ই হয়, তোমরা তো সবাই জানো ছোটবেলা থেকে। জানো এটা? বাহ, তোমরা এটা জানো, তাহলে তো হয়ে গেল রে বাবা। I1 0 থেকে 1 x টু দি পাওয়ার -2 dx, তাহলে 0 to 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? মিউ এর মান 2, সেকেন্ড কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রাল, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট?
ডাইভার্জেন্ট। ডাইভার্জেন্ট। তাহলে সেকেন্ড কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রাল মিউ এর মান 2 গ্রেটার 1 হলে ডাইভার্জেন্ট হয়ে গেল, ঠিক? তাহলে I1 কই রে বাবা, only I2 exists finitely, I1 exists finitely, তাহলে এটা ভুল। both I1 I2 exist finitely, এটা ভুল। neither this one finitely, এটা জানি না। তাহলে এবার চলে আসো দুটোর জন্য দ্বিতীয়টা, I2 যখন নিচ্ছি, I2 আবার ফার্স্ট কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রাল, তাহলে I2 হচ্ছে ফার্স্ট কাইন্ড ইমপ্রপার ইন্টিগ্রাল x to the power logarithmic of this one, তার মানে 1 to infinity x to the power minus 2 dx, তাহলে 1 to infinity 1 by x square dx কি হবে রে বাবা? কনভার্জেন্ট। মিউ এর মান 2 কনভার্জেন্ট, তাহলে I2 exist finitely, এটা ঠিক। সুন্দর একটা প্রবলেম না, দারুণ স্যার একটা আসলে তো অঙ্কটা dx by x স্কয়ার। আছে। dx by আসলে তো স্যার অঙ্কটা dx by x স্কয়ার, ওইটা জাস্ট ঘুরিয়ে দিয়েছে। ঘোরানোটাই তো ধরতে পারবে, ঘোরানোটা ধরতে পেরেছিলেন আমি বলার আগে? স্যার আমরা বেসে ভাবছিলাম। বেস এই ভাববে কেন, বেস 10 তো লগারিদমিক, তো ওটাই কায়দা করেছে। অনলাইনে পরীক্ষা হয়েছে ছেলেপেলেগুলোকে কনফিউজ করে দেওয়ার জন্য, শুধু তাই নয়, এই ছেলেপেলেগুলোকে কনফিউজ না কোনো টিচার যেন না পারে সেই জন্য এই ব্যবস্থা করেছিল। যাই হোক, একটা আইডিয়া পেয়ে গেলে কি কি কোশ্চিন আসছে না আসছে। ওকে, আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন আরেকটা কিছু নিয়ে আলোচনা করব। সব পেরে যাচ্ছ যা দেখতে পাচ্ছি, তোমরা সব পেরে গেলে তো আমারও ভালো লাগে রে বাবা, যা বলছি সব পেরে যাচ্ছ, তো এটা মজারই তো। চলো আজকে এই পর্যন্ত।